Welcome you all to this class. আমরা আজকে আলোচনা করব লিটারেচার রিভিউ বিষয়ে এবং সেটা কি কেন কিভাবে করা যায় আমরা একটু দেখার চেষ্টা করব। মাস্টার্স থিসিসে 7 থেকে 8,000 বা 10,000 ওয়ার্ড লিটারেচার রিভিউ লিখতে হয়। বিষয়টা কি আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি। লিটারেচার রিভিউটা হচ্ছে লিটারেচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের অতীত যে প্রকাশনা বা যে পাবলিকেশন গুলো অতীতে হয়েছে, বিভিন্ন অথর বা বিভিন্ন বিজ্ঞানীগণ অতীতে করেছেন, তাদের সেই সমস্ত লেখা সমূহকেই আমরা এক বাক্যে লিটারেচার বলে থাকি। যেটা লিটারেচার শব্দটা যদি সরাসরি বাংলা করি তাহলে আমরা বুঝি সাহিত্য। সাহিত্য বলতে আমরা যেটা বুঝি সাধারণত প্রচলিত অর্থে বাংলা ভাষায় সেটা হচ্ছে আমাদের আলাদা আলাদা ভাবে যে সাহিত্য রচিত হয় সেটাকে আমরা বলে থাকি, যেরকম গল্প, কবিতা, উপন্যাস বা ছোট গল্প, বড় গল্প ইত্যাদি ইত্যাদি। গবেষণাগত যে বিষয়গুলো আছে, আমরা সাহিত্য বিষয়ে বা গল্প, কবিতা, উপন্যাসের বিষয়েও আমরা গবেষণা করতে পারি, অথবা আমরা অন্যান্য বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারি যেগুলা সম্পর্কিত আমাদের প্রাক্তন বা পুরাতন যে লেখাগুলো, এগুলো হচ্ছে এক ধরনের সাহিত্য বা লিটারেচার। তো এখন আমরা যখন একটা কাজ করি, আমরা যখন একটা কাজ করব, সেই কাজটা করার সময় আমরা অবশ্যই প্রাক্তন লিটারেচার থেকে ধারণা নিয়ে থাকি এবং এটার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করি, এবং সেই জ্ঞানটা ভবিষ্যতে যারা রিসার্চার আছেন তারা সেই জ্ঞানটা ব্যবহার করেন, এরপরে তারা এটাকে আরো ফরওয়ার্ড করে আরো সামনে এগিয়ে নিয়ে যান। যেমন ধরো, আমরা যদি বলি কৃষি কাজের কথা, আমরা কৃষি কাজ বা কৃষি মানে মাঠে যে চাষাবাদ, এটা কি আমরা দেখেছি নিজের চোখে কখনো? জি স্যার। সবাই দেখেছি। আমরা অনেকেই আছি যারা সরাসরি অথবা অসরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের ফ্যামিলিতে অনেকেও আছে, আমাদের হয়তো বাবা দাদা তারা ছিলেন, আছেন। হ্যাঁ, হয়তো সমাজ বা প্রেক্ষাপট চেঞ্জের কারণে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সরাসরি সম্পৃক্ততা হয়তো কিছুটা হলেও আগের থেকে কমে গেছে। বাট তোমরা যদি গ্রামে যাও এখনো দেখবা কৃষিকাজ বা এই জাতীয় বিভিন্ন কাজগুলো। এখন এই কৃষিকাজের আজকের যে সিনারিওটা তোমরা দেখো, অধিকাংশ ক্ষেত্রে হয়তো ছোট ছোট পাওয়ার টিলার ব্যবহার হয়, যেটা দিয়ে মাঠ চাষ করা হয়, মাঠে জল দেওয়া হয়, সার দেওয়া হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক বিভিন্ন উপায়ে সার তৈরি করে সেটাকে ব্যবহার করা হয়, তাই তো? আবার ধরো পানি দেওয়ার একটা যদি সেচ দিতে হয় তার একটা নির্ধারিত বা একটা নির্দিষ্ট মোটামুটি মানের একটা মাত্রা তারা ব্যবহার করেন, সার দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাত্রা ব্যবহার করেন, তাই না? তো এই যে ধারণাটা বর্তমান তারা চাষ করছেন, তারা যে ধারণাটা পেয়েছেন, এই ধারণাটা কি হঠাৎ করে তাদের মধ্যে এসছে, নাকি তারা বইয়ে পড়ে সেই ধারণাটা নিয়েছেন? স্যার বিভিন্ন বই থেকে পড়ে স্যার। অধিকাংশ ক্ষেত্রেই না, থেকে পড়ে ধারণা নিয়ে চাষাবাদ করেন এরকম লোকের সংখ্যা বোধহয় বাংলাদেশে এখনো বেশ কম, তাই না? কিন্তু কারো কাছ থেকে কেউ তো স্যার পড়ছে, হয়তো কেউ জানছে স্যার, মানুষদের কাছ থেকে মনে হয় স্যার জানছে। অন্যের কাছ থেকে জেনেছেন, প্রাক্তনদের কাছ থেকে জেনেছেন, তার পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছেন, তার পূর্বপুরুষরা তার পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছেন। অর্থাৎ আমি যদি চাষাবাদ করি, আমি হয়তো আমাদের বাবা বা বাবাদের সমসাময়িক সময় যারা চাষাবাদ করেছেন তাদের থেকে আমি শিখেছি, শিখে কাজটা করছি। তারা তার পূর্বতন অর্থাৎ আমার দাদার এজের যারা আছেন বা ছিলেন, তাদের সময়কার বিভিন্ন জ্ঞান বা ধারণা নিয়ে কিন্তু তারা চাষাবাদটা করেছেন। এখন দেখো, দাদা বা দাদার দাদা যদি বলি, তার সময়কার যে চাষাবাদ আর আজকের চাষাবাদ কি একই রকম? সেই সময় প্রচুর জমি ছিল বাংলাদেশে, ইউজেবল বা কাল্টিভেবল ল্যান্ড ছিল, ফসল ছিল কিন্তু বেশ কম। এর মাঝে মাঝে মানে আমাদের এই সময়ের ধারাবাহিকতার সাথে সাথে যারা কৃষি বিজ্ঞানী আছেন তারা বিভিন্ন ধরনের ফসল উদ্ভাবন করেছেন, এটা আবার প্রমোট করেছেন। প্রমোট করার ফলশ্রুতিতে যারা চাষি আছেন তারা সেগুলোকে প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসবদ্ধ জ্ঞানটা বিভিন্ন দিকে ডেসিমিনেট করেছেন। অর্থাৎ যারা প্রমোট করেছেন, অর্থাৎ বিজ্ঞানী যারা, তাদেরকে সেই প্র্যাকটিস থেকে যে আইডিয়াটা সেটা দিয়েছেন, যারা পরবর্তী সময় চাষাবাদ করবেন তাদেরকে দিয়েছেন, তাই তো? সেটা তো এরকমই হয়।
বা সমসাময়িক সময় যারা চাষাবাদ করবে তাদেরকেও কিন্তু আইডিয়াটা দিয়েছেন। এই যে আইডিয়া ট্রান্সফারটা, এটাই কিন্তু আলটিমেটলি লিটারেচার। এই ক্ষেত্রে হয়তো আমি যে উদাহরণটা দিলাম, এই ক্ষেত্রে হয়তো লিখিত লিটারেচার কম, কিন্তু আমরা যে কাজটা এখন করবো বা ভবিষ্যতে করছি অল্প সময়ের মধ্যে করতে যাচ্ছি, এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা লিখিত লিটারেচার ব্যবহার করব। এবং এই লিখিত লিটারেচার গুলো বলতে আমরা বুঝাই সায়েন্টিফিক পেপারস, যেটা যে তোমাদেরকে আমি দেখিয়েছি যে সায়েন্টিফিক পেপার কিভাবে খুঁজে পেতে হয়, কিভাবে তোমাদের রিসার্চ ইন্টারেস্ট অর্থাৎ নিজেকে জানতে হয়, নিজের রিসার্চ ইন্টারেস্টটা খুঁজে পেতে হয়, পেপার কিভাবে ডাউনলোড করতে হয়, সেটা কিভাবে পড়তে হয় মোটামুটি ভাবে দেখিয়েছি। দেন সেটা এন্ড নোট বা এই জাতীয় সফটওয়্যারে কিভাবে সেটা বিভিন্ন ক্যাটাগরিতে জমা করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়, তাই তো? এবং সেটা থেকে আজকে যেটা দেখবো যে সেটা থেকে পড়ে যে এক্সট্রাক্টটা পাওয়া যাবে, সেই এক্সট্রাক্টটা কিভাবে পেতে হবে এবং কিভাবে লিখতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পূর্বতন কোন একটা নির্দিষ্ট বিষয় আমরা এখন হাজারো, তুমি যদি গুগল স্কলারে সার্চ করো সেক্ষেত্রে হয়তো 0.1 সেকেন্ডে মিলিয়নস অফ পেপার পেয়ে যেতে পারো। গুগল স্কলার বলতে রেফারেন্সটা বারবার আসছে এই কারণে, কারণ আমরা জানি গুগল বর্তমানে সার্চ ইঞ্জিন সমূহের মধ্যে সবচাইতে শক্তিশালী একটা সার্চ ইঞ্জিন, তাই না? গুগল স্কলারও ঠিক একইভাবে রিসার্চ পেপার গুলো সার্চ করার জন্য সবচেয়ে শক্তিশালী একটা সার্চ ইঞ্জিন বর্তমান সময়ে। তো এইটাকে ব্যবহার করলে আমরা মানে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে যখন আমরা সার্চ করি, খুব অল্প সময় আমরা একটা বিশাল ভলিউম পেয়ে যেতে পারি একটা নির্দিষ্ট টপিকে। তো সেই নির্দিষ্ট টপিক যদি আমরা নির্ধারণ না করি তাহলে তো এত ট্রিলিয়ন এন্ড ট্রিলিয়ন পেপারস আমরা হয়তো পাবো, যেটা হয়তো আমাদের পক্ষে পড়ে শেষ করা কোনোদিনও সম্ভব হবে না। এবং সেটার অ্যাডভান্স সার্চ কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাডভান্স সার্চ ব্যবহার করে আমার নির্ধারিত বা চাহিত টপিকে কিভাবে ন্যারো ডাউন করে অল্প সংখ্যক পেপার আমাদের এই বিশাল সমুদ্র থেকে খুঁজে বের করতে হয়, সেটাও আমরা মোটামুটি দেখেছি এবং ভবিষ্যতে প্র্যাকটিস করব। এখন এই যে পেপারগুলো আমরা খুঁজে পাবো, এগুলো খুঁজে পাওয়ার পরে বা কালেকশন বা ডাউনলোড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেপারগুলো পড়বো, পড়ে এখানে যে লিটারেচারটা আছে সেটা ডিট্রাইভ করার চেষ্টা করব আমাদের ব্রেইন এবং আমাদের যে নোট পেপার, এই নোট পেপারের মধ্যে। তো এটাকে আমরা লিটারেচার রিভিউ বলছি। যদি ফর্মালি বলি, a literature review can be just a simple summary of the sources, but it is usually organizational pattern and combines both summary and synthesis. এই শেষের অংশটুকু একটু খেয়াল করো, সামারি অ্যান্ড সিনথেসিস। অর্থাৎ আমরা যদি একটা পেপার থেকে একটা সামারি লিখি, এটাও এক ধরনের লিটারেচার রিভিউ। বাট সামারি অ্যান্ড সিনথেসিস মানে কি, আমি সংক্ষিপ্ত করব বা একটা সারমর্ম লিখবো, এবং সিনথেসিস বলতে আমি কানেক্টেড উপায়ে, যৌক্তিক উপায়ে আমি সেই সামারিটাকে বিভিন্ন পেপারের সাথে কানেক্ট করে মিনিংফুল প্যারাগ্রাফ বা মিনিংফুল লেখা দাঁড় করানোর চেষ্টা করব। বুঝতে পারছি? তাহলে সামারি বলতে আমি কি বোঝাচ্ছি? A summary is a heap of important information of the source. যে সোর্স থেকে আমি পড়ছি সেখান থেকে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশনটা নিলাম। But a synthesis is a reorganization and reshuffling of that information. যত যত ইনফরমেশন আমি বা আমরা পাবো সেটাকে রিঅর্গানাইজ করে থিম বেসড রিঅর্গানাইজ করে, বা আমরা বিভিন্ন উপায়ও দেখবো সেটাকে রিসাফল করে একটা সুন্দর লেখা দাঁড় করানোটাকে আমরা বলবো সিনথেসিস। লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে মনে রাখবে, লেখার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি আমরা একটা গল্প লিখবো। তোমাদেরকে কয়েকদিন আগে আমি যেরকম উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের গ্রাম সম্পর্কে বা কবি নজরুল বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমাদের লিখতে বলা হয়, তাহলে তোমরা হয়তো একটা গল্প পাইছে লিখতে পারবে। ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা একটা গল্প বা একটা লেখা সেভাবে আমরা লিখবো। It might give a new interpretation of old material or combine new with old interpretations. তোমার যে ব্যাখ্যা, অর্থাৎ তুমি কি শুধুই ওই যে পেপারগুলো তুমি যেগুলো তুমি পড়ছো সেগুলোর সম্পর্কে লিখবে? মোটেও তা না। সেগুলো সম্পর্কে লিখবে, সেগুলো সব ব্যাখ্যাটা তুমি নিজে লিখতে পারো, এবং নিজের ব্যাখ্যার সাথে রেফারেন্স দিয়ে দিয়ে অন্যের যে লেখাগুলোকে তুমি এখানে লিখতে পারো। অন্যের লেখা বলতে সরাসরি লেখা না, অন্যের লেখার যে থিম, সেই থিমকে তুমি তোমার লেখাতে নিয়ে আসতে পারো। Or it might
trace and intellectual progression of the field, including measure data debates. অর্থাৎ মানে প্রগ্রেসিভ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে বিভিন্ন সময় অনুযায়ী। সে ফর এক্সাম্পল তুমি যদি 1900 সাল থেকে শুরু করো, কোন একটা বিষয়ের ডিবেট যদি 1900 সালে শুরু হয়, তাহলে 1900 সালে যারা লিখেছেন তারা ওই বিষয়টা সম্পর্কে কি লিখেছেন, কি ধরনের ডিবেট ছিল, 1901 সালে কি আসছে, 1902 সালে কি আসছে, 1903 সালে কি আসছে, অথবা 1900 সালের প্রথম দশকে, দ্বিতীয় দশকে, তৃতীয় দশকে, চতুর্থ দশকে কি কি লেখা হয়েছে সেটার সিনথেসিস আকারে লিখতে পারো। এভাবে বিভিন্ন টাইম ফ্রেমে ভাগ করে বর্তমান সময় পর্যন্ত আসতে পারো। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এই টাইম ফ্রেম অথবা অথর কেন্দ্রিক চিন্তা না করে নিজের মতো করে গল্পটা লেখা। And depending on the situation, the literature review may evaluate the source and advise the reader on the most pertinent or relevant. অর্থাৎ এই যে বিষয় সম্পর্কে তুমি লিখছো, এই বিষয়টাতে সবচেয়ে রিলেভেন্ট পেপার, সবচেয়ে রিলেভেন্ট তথ্য সমূহ অর্গানাইজ করা এবং থিম বেসড এটাকে একসাথে প্রেজেন্ট করাটাকে আমরা এক ধরনের লিটারেচার রিভিউ রাইটিং বলে থাকি বা বলি। তো সেটা একটা উপায় হতে পারে। আমরা বিভিন্ন ফরম্যাটও দেখতে পারি, দেখবো। The format of review of literature may vary from discipline to discipline and from assignment to assignment. এটা ডিপেন্ড করে যিনি সুপারভাইজার, যিনি স্টুডেন্ট, তাদের ধ্যান ধারণার উপরে। তোমরা যেমন ধরো তোমরা এখন শিখছো, কিছুদিন পরে তোমরা যখন বিষয়টা প্র্যাকটিস করবে, তোমার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে তুমি যদি রিয়েলি প্র্যাকটিস করো। A review may be self-contained unit and end in itself, or a preface to and rationale for engaging in primary research. A review is a required part of grant and research proposals and often chapter in thesis and dissertation. অর্থাৎ হচ্ছে যে আমরা সাধারণত থিসিসে বা পেপারে লিটারেচার রিভিউ পার্ট আমরা ব্যবহার করি। এর বাইরে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা যখন একটা প্রপোজাল লিখি, সেটা একটা গ্র্যান্ট, রিসার্চ গ্র্যান্টের জন্য বা রিসার্চ ফান্ডের জন্য যখন আবেদন করি, তখন কিন্তু অবশ্যই একটা লিটারেচার রিভিউ থাকতে হয়। কারণ আমি যে রিসার্চটা করবো তার ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে লিটারেচার রিভিউ, যেটা আমরা আমাদের ভবিষ্যতে আমাদের যে রিসার্চ ওয়ার্ক সেটাকে জাস্টিফাই করতে সহায়তা করে। একটা লিটারেচার রিভিউ বলতে আমাদের পুরাতন একটা নির্দিষ্ট ফিল্ডে পুরাতন যে লেখাসমূহ, পুরাতন বলতে ঠিক সময়ের সাথে পুরাতন না, আমার আগের যে লেখাসমূহ অলরেডি পাবলিশড বললে শব্দটা বোধহয় বেশি অ্যাপ্লিকেবল। পাবলিশড লেখাসমূহ বা নলেজ সমূহ সামারাইজ করা, ক্লাসিফাই করা এবং কম্পেয়ার করা, বা আমরা বলতে পারি প্রয়োজনীয় ক্ষেত্রে সাফল্য হিসাব করে আমাদের একটা ভালো জ্ঞান দাঁড় করা, ভালো গল্প দাঁড় করা, এটাকে আমরা এক ধরনের লিটারেচার রিভিউ বলছি। স্যার এই যে লিটারেচার রিভিউ ক্ষেত্রে স্যার আমাদেরকে সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, যে ইয়ারের যে সিকোয়েন্স আছে 2019 সালে একজনের কথা বললো, আরেকজন 2020 সালে বললো, মানে এই ক্ষেত্রে কি স্যার আমরা 2020 টাকে দিব না 2019 টাকে দিব, এরকম কোন সিকোয়েন্স মেইনটেইন করতে হয় কিনা? আমি তো একটু আগে বললাম যে আমরা সেইটা একটা উপায় হিসেবে নিতে পারি। কে আগে কে পরে সেটা বিবেচনা না করে প্রত্যেকের পেপারকে আলাদা আলাদা ভাবে প্যারাগ্রাফ আকারে লিখতে পারি, এই দুইটা উপায় হতে পারে। আরেকটা উপায় হতে পারে সিনথেসাইজ, আমরা সিনথেসাইজ করতে পারি। তো সিনথেসাইজের ক্ষেত্রে কে আগে কে পরে, 1910-এ কে 20-এ কে, এটা ডাজন্ট ম্যাটার। আমরা বলতে পারি যে আলাদা আলাদা ভাবে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে, সেটাও এখানে ম্যাটার না। সিনথেসাইজ মানেই হচ্ছে যৌক্তিকভাবে একজনের লেখার যুক্তির সাথে আরেকজনের লেখার যুক্তিকে কানেক্ট করে একসাথে প্রেজেন্ট করা। তো এই শেষের যে উপায়টা, এটাই মোস্ট অ্যাকসেপ্টেড এবং এটাই সবচেয়ে ভালো উপায়। অন্য যে উপায়গুলো আছে যে সিকোয়েন্সিয়ালি লিখে যাওয়া অথবা প্যারাগ্রাফ ওয়াইজ লিখে যাওয়া, এগুলো কোনোভাবেই ভালো বা অ্যাকসেপ্টেবল উপায় না। লেখা যেতে পারে বাট বলছি যে ভালো উপায় না। কি বলা হচ্ছে, a literature review is an effective evaluation of selected documents on a research topic. A review may form an essential part of research process or may constitute the research project in itself. In the context of research paper or thesis, the literature review is a critical synthesis of previous research. এটাই হচ্ছে মূল কথা। লিটারেচার রিভিউ বলতে একটা ক্রিটিক্যাল সিনথেসিস বলতে কি বোঝায় একটু আগে আমরা সেই বিষয়টা আলোচনা করেছি। An evaluation of the literature leads logically to the research question. অর্থাৎ আমি যখন লিটারেচার রিভিউ করে আসছি, আমার কোন একটা বিষয়ের উপরে, কোন একটা থিমের উপরে
প্রাক্তন যারা অথর তাদের লেখা থেকে শুরু করে আমি তার সাথে আমার নিজের যে জ্ঞান, নিজের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা মিক্স করে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যে জায়গা থেকে আমার রিসার্চ কোয়েশ্চেনটা তৈরি হতে পারে। আচ্ছা, তো যেটা তোমরা একটু আগে জানতে চাচ্ছিলে যে কোন উপায়ে আমরা লিটারেচার রিভিউ করতে পারি, আমি যেটা বলছিলাম যে লিটারেচার রিভিউ করার কিছু গুড উপায় আছে, আবার কিছু পুয়ার উপায়ও আছে। ইটস এ সিনথেসিস অফ অ্যাভেলেবল রিসার্চ, যে রিসার্চ সমূহ অলরেডি পাবলিশড হয়েছে তার সিনথেসিস। এই সিনথেসিস শব্দটা নিয়ে তোমাদের নানা কোয়েশ্চেন থাকতে পারে, বা উপায় নিয়ে তোমাদের নানা মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। এই সিনথেসিস শব্দটাকেই আলাদাভাবে স্টাডি করার জন্য আমি রিকোয়েস্ট করব। And a good literature review is a critical evaluation. Synthesis বলতে আসলে এটাই বোঝাচ্ছে, critical evaluation has appropriate breadth and depth, has clarity and conciseness, use rigorous and consistent methods. Whereas poor literature review কি করে, is annotate bibliography, শুধুমাত্র বিবলিওগ্রাফি অনুযায়ী আলাদা আলাদা ভাবে লিখলাম, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, এক একটা আলাদা দ্বীপ আকারে প্রেজেন্টেড হবে, and confined in description, narrow and shallow, confusing and long-winded, constructed in arbitrary way. সুতরাং আমরা কোন উপায়টা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব বলো তো? সিনথেসিস উপায় বা গুড উপায়টাকেই আমরা চুজ করার চেষ্টা করব। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সব ভালো কিন্তু পরিশ্রম, সব ভালোই পরিশ্রম লক্ষ্য। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই পরিশ্রম করতে হবে, আর যদি পুয়ার রেজাল্ট করতে চাও পরিশ্রম না করলে বা খুব সহজে সস্তায় এটা করা যাবে, তাই না? জি স্যার। একটু পরিশ্রম তো করতেই হবে, এবং ওয়ান্স ইউ লার্ন ইট, আমি বলছি না যে প্রথমবারই তুমি একেবারে পারফেক্ট হবা, বাট তুমি যখন উপায়টা শিখবা, তুমি আজকে যখন একটা কাজ করবা, কালকে তোমার মনে হবে যে গতকালকের কাজটা তো আমার ভালো হয়নি, দ্যাট ওয়াজ নট এ গুড ওয়ে, দ্যাট ওয়াজ এ পুয়ার ওয়ে। তাহলে এই রিয়েলাইজেশনটা যখন আসবে বা আসা শুরু হবে তোমার নিজের মধ্যে, তখনই তুমি মনে করবা যে ইউ হ্যাভ স্টার্টেড টু লার্ন, তুমি এটা শেখা শুরু করেছো, এবং ধীরে ধীরে নিজের ইমপ্রুভমেন্ট করতে পারবে। কোয়েশ্চেন থেকে যায় তারপরও, স্যার আমি তো রিসার্চ কন্টিনিউ করবো না, আমি তো রিসার্চার হব না, আমি ব্যাংকার হব, আমি সরকারি চাকরিজীবী হব, তাহলে কেন এত কিছু শেখার দরকার? বিষয়টা হচ্ছে যে তুমি যেখানেই যাও না কেন, যে জবেই যাও না কেন, যে ক্যারিয়ারেই যাও না কেন, you have lot of opportunity to learn and to research on. এখন তুমি যদি রিসার্চ করতে না চাও সেক্ষেত্রে অসুবিধা নেই, বাট you have to have the বেসিকটা তোমার নিজের মধ্যে তো থাকা উচিত। তুমি অ্যাকাউন্টিং পড়েছো বলতে অ্যাকাউন্টিং এর সবকিছু তুমি জেনে গেছো এবং জেনে গিয়ে সেটা তুমি তোমার কোম্পানিতে প্র্যাকটিস করবে, বিষয়টা এরকম কখনোই হয় না, কখনোই নয়। তুমি একটা বেসিক ধারণা নিয়ে কিন্তু যাচ্ছ অ্যাকাউন্টিং এর, although you have studied at least 5 to 6 years, তাই না? 5-6 বছর তুমি অ্যাকাউন্টিং পড়েছো, কিন্তু এখান থেকে তুমি যে ধারণাটা নিয়েছো এটা কিন্তু শুধুই বেসিক। এরপরে তুমি আরো অ্যাডভান্স লার্নিং পাবে, অন দ্য জব ট্রেনিং পাবে, কাজ করতে করতে শিখবে, ধীরে ধীরে তুমি আরো এক্সপার্ট হয়ে উঠবে। রিসার্চের ক্ষেত্রে তাই, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর বেসিক। আমি এটা শুধুমাত্র তোমাদের জন্য বলছি, বাট যারা রিসার্চ কন্টিনিউ করবে, রিসার্চ ক্যারিয়ার করবে, তাদের জন্য বিষয়টা তো অবশ্যই আরো জরুরি। বেসিকের পরে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে তারা যাবে। তাহলে লিটারেচার রিভিউ কেন দরকার? আমরা যে ধরনের রিসার্চই করি না কেন, লিটারেচার রিভিউ প্রয়োজন কেন? প্রয়োজনটা হচ্ছে এটা মোটামুটি একটা টপিকে বা একটা বিষয়ে, একটা এরিয়াতে আমাকে প্রথমত একটা ধারণা তৈরি করতে সহায়তা করে। ধরো তুমি নতুন একটা গ্রহে যাচ্ছ, গ্রহে যদি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? শুরুতে ওই গ্রহ সম্পর্কে তো একটা ধারণা নিতে হবে, তাই না? নাকি তুমি হঠাৎ করে একটা উড়োজাহাজ চেপে যে কোনো একটা গ্রহতে চলে যাবে, সেটা হবে না স্যার। তাহলে আগে থেকে ভালো করে একটা স্টাডি করছো, মিস্টার এক্স ওই গ্রহ সম্পর্কে কি ফাইন্ডিং ছিল, মিস্টার ওয়াই ওই গ্রহ সম্পর্কে কি ফাইন্ডিং ছিল, এভাবে করে ওই গ্রহ সম্পর্কে ওই লিটারেচার গুলো পড়ে ওই গ্রহটা সম্পর্কে একটা ভালো ধারণা তুমি পেয়ে যাচ্ছ। এখন ওগুলো পড়ে তোমার যখন মনে হচ্ছে হ্যাঁ ওখানে হিউম্যান যেতে পারে এবং হিউম্যান লাইফের জন্য থ্রেট না, বা হয়তো অনেক অবস্ট্যাকলস আছে, বাট এটা লাইফ থ্রেটেনিং না, তাহলে হয়তো তুমি সেখানে স্টেপ ইন করার চেষ্টা করবে। তাহলে এই লিটারেচার রিভিউটা কিন্তু তোমার সেই ফাউন্ডেশনটা, নলেজগত ফাউন্ডেশনটাই তৈরি করবে, বুঝতে পারছি? লিটারেচার রিভিউ অলসো প্রোভাইডস এ সলিড ব্যাকগ্রাউন্ড ফর রিসার্চ পেপারস ইনভেস্টিগেশন। তুমি যে
ইনভেস্টিগেশনটাতে যাচ্ছ, তুমি ডেটা নিয়ে অ্যানালাইসিস করবে, ডেটা কালেক্ট করবে, আবার ডেটা কালেকশনের বিভিন্ন মেথড আছে, সেই মেথড সম্পর্কেও কিন্তু আবার লিটারেচার পড়তে হয়। তুমি ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন মেথড আছে, সেই মেথড সম্পর্কেও লিটারেচার পড়তে হয়। পড়ে তোমাকে জাস্টিফাই করতে হয় যে আমার হয়তো 10টা মেথড অ্যাভেলেবল আছে, 20টা আছে, 50টা আছে, আমি এখন যে মেথডটা ব্যবহার করছি সেই মেথডটাই আমার এই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পেসে, প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা সাব টপিকে কিন্তু আমার লিটারেচার রিভিউ প্রয়োজন আছে। ক্লিয়ার? ফর প্রফেশনালস, যারা রিসার্চ প্রফেশনে যাবেন, they are useful reports that keep them up to date and that what is current in the field. অর্থাৎ রিসেন্টলি কি কি বিষয়ে রিসার্চ হচ্ছে, কি কি দৃষ্টিভঙ্গিতে রিসার্চ হচ্ছে, সেই বিষয় সম্পর্কে তাদেরকে আপডেট করতে সহায়তা করে এই লিটারেচার রিভিউ। ফর স্কলার্স, the depth and breadth of literature review emphasize the credibility of the writer in his or her field. তাহলে আমরা বুঝতে পারলাম লিটারেচার রিভিউর পারপাসটা কি। The purpose of a literature review is for you to take a critical look in the literature, facts and views that already exist in the area you are researching. Literature review বলতে শুধুই মাত্র জ্ঞান, অন্যের কি জ্ঞান দিয়েছেন আমাদেরকে সেটাই যে তুমি ধারণ করবে এখান থেকে, বিষয়টা তাও নয়। এটার সাথে নিজের ফাইন্ডিংস, নিজের নলেজ, তুমি যদি কন্টিনিউয়াস রিসার্চার হয়ে থাকো, একটা পর্যায়ে তোমারও নিজস্ব আইডিয়া জেনারেট হবে। তো তুমি সেই আইডিয়াকে মিক্স করে, দ্যাট মিনস আইডিয়ার সাথে অন্যের যে আইডিয়াটা তার পেপার থেকে পাওয়া যাচ্ছে একটা যুক্তি নিতে পারো বা যৌক্তিক সমন্বয় ঘটাতে পারো। লিটারেচার ক্যান ইনক্লুড বুকস, জার্নাল আর্টিকেলস, ইন্টারনেট যেটাকে আমরা ইলেকট্রনিক জার্নালস বলছি, নিউজ পেপার্স, ম্যাগাজিন, থিসিস, ডিসেকশন, কনফারেন্সেস, প্রসিডিংস, রিপোর্টস অ্যান্ড ডকুমেন্টারিজ। এই সব কিছু কিন্তু আমরা লিটারেচার হিসেবে নিতে পারি, সবকিছুকেই আমরা লিটারেচার হিসেবে নিতে পারি। তবে অধিকাংশ ক্ষেত্রে জার্নাল আর্টিকেল, যেটা পাবলিশড পিয়ার রিভিউড জার্নাল আর্টিকেল, এটাকে একটু সমাদর করা হয়, কারণ এটা একটা জার্নাল আর্টিকেল পাবলিকেশনের একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, সাইন্টিফিক প্রসিডিউর আছে, যার কারণে এটা একটু বেশি সমাদৃত। বাট অন্যান্য গুলো যে অবহেলিত বা অন্যান্য উপায়গুলো যে ব্যান্ড, সেটা কিন্তু তা নয়। তুমি একটা ডেইলি নিউজ পেপার থেকে রেফারেন্স নিতে পারো, তুমি একটা ডকুমেন্টারি দেখেছো কোথাও, সেটা থেকে রেফারেন্স নিতে পারো, একটা আলোচনা শুনেছো কোথাও, সেই আলোচনা থেকেও রেফারেন্স নিতে পারো। Literature reviews are written occasionally in the humanities, but mostly in the sciences and social sciences. In experiment and lab reports, they constitute a section of the paper. এটা শুধুমাত্র সায়েন্স বা পিওর সায়েন্সে না, সব ক্ষেত্রেই আমাদের একটা সেকশন থাকে যেটার মাধ্যমে আমরা লিটারেচার রিভিউ কে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, এই লিটারেচার রিভিউ মূলত আমাদের রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করতে সহায়তা করে। তো সেই ব্যাকগ্রাউন্ড ফর্মুলেট করার জন্য উই নিড দ্য লিটারেচার রিভিউ। এই ব্যাকগ্রাউন্ড কিরকম হতে পারে? থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ক্লিনিক্যাল প্র্যাকটিস, মেথোডোলজি অর রিসার্চ মেথডস, প্রিভিয়াস ফাইন্ডিংস, রেশনাল রিলেভেন্স অফ দ্য কারেন্ট স্টাডি। এই সমস্ত বিষয়েই কিন্তু আমাদের লিটারেচার রিভিউ একটা ধারণা দেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ তোমার শুধুমাত্র থিওরিটিক্যাল আইডিয়া দিচ্ছে তাই কিন্তু না, আমার মেথোডোলজি সম্পর্কে। কারণ এই আমি যেরকম একটা পেপার লিখছি বা লিখবো, তোমাদের যে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে, হয়তো তোমাদের ওই টপিক গুলোতে তোমরা লিখবে, ওই টপিক গুলোতে রিসার্চ করতে গিয়ে যে মেথড গুলো ব্যবহার করা হয়েছে, এই মেথড গুলো কিন্তু নানাজন নানাভাবে রিসার্চ করেছেন, এবং সেই রিসার্চের ফলাফল থেকে কিন্তু তুমি সেই মেথডটাকে চুজ করবে। প্রিভিয়াস ফাইন্ডিংস তো অবশ্যই আমরা প্রিভিয়াস স্টাডি যদি হয়ে থাকে একই বা সিমিলার টপিকে, তার ফাইন্ডিংস কি আসছে সেটা আমার ইন্টারপ্রিটেশনের সাথে আমি লিঙ্ক করব, যার মাধ্যমে আমি হয়তো বোঝার চেষ্টা করবো যে হোয়াট দ্য প্রিভিয়াস রিসার্চার found. Part in 1998 lists the following purposes of literature review. Number one, distinguishing what has been done from what needs to be done, discovering important variables relevant to the topic, synthesizing and gaining new perspective, identifying relationships between ideas and practice, establishing the context of the topic or the problem, rationalizing the significance of the problem, enhancing and acquiring subject vocabulary, understanding the structure of the subject, relating ideas and theory to applications, identifying methodologies and techniques that have
been used, placing the research in historical context to show familiarity with the state of the art developments. তাহলে মোটামুটি একটা লিস্ট পেলাম যেটা বলছে যে why we need to write LR, that means literature review. এর বাইরেও আরো নানা কারণ আছে যার কারণে আমাদের লিটারেচার রিভিউ লিখতে হয়, যেমন place each word in the context of the contribution of the understanding of the subject under review, describe the relationship of each word of the others under consideration, identify new ways to interpret and shed lights on any gaps in previous research, resolve conflicts almost seemingly contradictory previous studies, identify areas of prior scholarship. এখানে স্কলারশিপ বলতে বোঝাচ্ছে জ্ঞানের ধারা বা উপায় বা ধরন, point the way forward for further research, place one's original work in the context of existing literature. What should I do before writing a literature review? Number one, clarify. কি বিষয়ে আমাদেরকে ক্লিয়ার হতে হবে, আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে. If your assignment is not very specific, seek clarification from your supervisor or lecturer. এখানে দেখো তোমরা হয়তো আলাদা আলাদা টপিক চুজ করবে, এই টপিক সম্পর্কে নানা পেপার তোমরা পড়বে, নানা ভোকাবুলারি তোমরা জানবে, জানার পরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভেগনেস, আনক্লিয়ারিটি থেকে যেতে পারে। তো সেই সকল বিষয় সম্পর্কে অবশ্যই তুমি যখন লিটারেচার রিভিউ লেখা শুরু করবে তার আগে সেগুলিকে আইডেন্টিফাই করে নোট ডাউন করে তোমার সুপারভাইজারের সঙ্গে কথা বলবে, জানার চেষ্টা করবে। প্রথমত তোমাদের গ্রুপে আলোচনা করবে নিজেরা, যদি ক্লিয়ার না হয় অবশ্যই হ্যাভ টু গো টু ইউর সুপারভাইজার। রাফলি হাউ মেনি সোর্সেস শুড ইউ ইনক্লুড? তুমি কতগুলো সোর্স ব্যবহার করতে পারো, মানে কি কি ধরনের সোর্স ব্যবহার করতে পারো তোমার এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেটাও একটা ক্ল্যারিটি বা একটা প্রি ডিসাইডেড উপায় থাকা উচিত। বা এটা যদি অবারিত হয়ে থাকে সেক্ষেত্রেও তোমার ডিসিশন নিতে হবে আগেই যে আমি কি বলে এন্ডলেস সোর্স আমি ব্যবহার করতে পারি। যেমন ধরো তুমি যদি গুগল স্কলার ব্যবহার করো ফর পেপার সার্চিং, সেটা আগে থেকে একটা সিদ্ধান্ত তোমার নেওয়া থাকতে পারে, অথবা তুমি যদি স্কুপাস ব্যবহার করো সেটাও তুমি করতে পারো, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া থাকলেই বেটার। What types of sources? কি কি ধরনের সোর্স তুমি ব্যবহার করতে পারো? বুকস, জার্নাল আর্টিকেলস, ওয়েবসাইটস ইত্যাদি ইত্যাদি তুমি যদি সিদ্ধান্ত নেওয়া থাকে বা ক্লিয়ার থাকে, অথবা সব। এটা এমন না যে অল্টারনেটিভলি ব্যবহার করতে হবে, তুমি সবও ব্যবহার করতে পারো, অথবা তুমি বলতে পারো জার্নাল আর্টিকেলস তো অবশ্যই ব্যবহার করবা বিকজ দিস ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড ওয়ান, বাট ইউ মে অলসো এক্সক্লুড বুকস, ওয়েবসাইটস, নিউজ পেপার্স, ম্যাগাজিন, এগুলো তোমরা কনসিডার নাও করতে পারো কোন একটা নির্দিষ্ট টপিকে। সামারাইজ, সিনথেসাইজ অর critique your sources by distinguishing a common theme or issue. তুমি কি সামারাইজ করবা, নাকি সিনথেসাইজ করবা, না ক্রিটিসাইজ করবা, নাকি সব ধরনের উপায় ব্যবহার করবা, এটারও একটু ক্লিয়ার থাকা দরকার। Should you evaluate your sources and should you provide subheadings and other background information such as definitions and or a summary or its history, এগুলো ব্যবহার করবা কিনা। তো এর বাইরেও কিছু বিষয় আছে। ফাইন্ড মডেলস, কি কি ধরনের মডেল তোমরা ব্যবহার করবা, দ্যাট মিনস লেখার ক্ষেত্রে অথবা রিভিউর ক্ষেত্রে। এই মডেলগুলো কেমন হতে পারে যে তোমার লেখার জন্য বিভিন্ন উপায়, মডেল বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন উপায়। যেমন দেখো বলা হয়েছে look for other literature reviews in your area of interest or in the discipline and read them to get a sense of types of themes you might want to look for in your own research or ways to organize your final review. তুমি লেখার জন্য, লেখাটা শেখার জন্যই কিন্তু পড়তে হবে। তুমি যখন লিটারেচার রিভিউ পড়ছো, অন্যদের লিটারেচার রিভিউ পড়ছো, তখন তোমার মধ্যে এই আইডিয়াটা আসবে যে তারা কি ধরনের মডেল ব্যবহার করে তারা তাদের লেখাটাকে দাঁড় করিয়েছে। এই মডেল বলতে ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল মডেল না, মডেল বলতে বোঝাচ্ছি যে তারা তাদের যে উপায়টা, কি ধরনের উপায় ব্যবহার করে তারা তাদের লিটারেচার রিভিউটাকে সাজিয়েছে। তুমি 10টা লিটারেচার পড়ে দেন একটা লিটারেচার বা একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করো। তুমি যখন ইন্ট্রোডাকশন পড়ছো, অন্যদের ইন্ট্রোডাকশন গুলো যখন পড়বে, ইভেন আমি যখন এখনো বেশ কিছু পেপার আমার পাবলিশ হয়েছে
কিছু কিছু বেশ ভালো জার্নালেও পাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো যখন আমি নতুন কোনো ইন্ট্রোডাকশন লিখতে যাই, আমি কিন্তু আগে 5টা 10টা পেপার আমি পড়ি, 5টা 10টা পেপার ইন্ট্রোডাকশন পার্টটা আমি পড়ি। হয় কি, ধরো তোমরা তো শুনে থাকবে বা দেখে থাকবে বিভিন্ন সময়, ধরো একজন সঙ্গীত শিল্পীকে হঠাৎ করে তুমি যদি একটা গান গাওয়ার জন্য বলো, তিনি গান কোনটা গাইবেন, কোন সুরে গাইবেন, এটা কিছুটা সময় নিয়ে কিন্তু তিনি স্টার্ট করেন, তাই না? একটা দেখবে যে একটা গুনগুন করে কিছুটা স্টার্টিং বা ওয়ার্ম আপ এর একটা বিষয় থাকে। তোমরা যদি ক্রিকেট খেলায় দেখো, ফুটবল খেলায় দেখো, গিয়ে কিন্তু খেলা শুরু করেন, কাইন্ড অফ কিছুটা সময় কিন্তু তারা নেয় ওয়ার্ম আপ এর জন্য, ঠিক কিনা? আমি তো এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই লিটারেচার রিভিউ তোমরা যখন শিখে গেছো, তোমরা যখন জেনে গেছো হাউ টু রিড, হাউ টু ডু ইট, তখন কিন্তু এটা তোমাদের মানে একটা ওয়ার্ম আপ হিসেবে কাজ করবে, যে তুমি কোনো একটা লেখা শুরু করার আগে অন্য লেখাটা পড়ে নেবে। এখন সেই অন্য লেখা কোনটা, এটা রিসার্চার তিনি নিজেই সিলেক্ট করবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। ন্যারো ইওর টপিক, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, ধরো বাংলাদেশের এক্সপোর্ট কমে যাচ্ছে, আই মে রিসার্চ অন হোয়াট আর দ্য রিজনস ফর দিস এক্সপোর্ট ডিক্লাইন। কমে যাচ্ছে আমি সেটা বলছি না, বাট ধরে নিচ্ছি এক্সপোর্ট কমে যাওয়ার কি কি কারণ থাকতে পারে, আমি সেই বিষয়টার উপরে আলোকপাত করতে চাই বা রিসার্চ করতে চাই। এখন সেখানে থাউজেন্ডস অফ রিজনস থাকতে পারে, হাজারো কারণ থাকতে পারে, অনেক অনেক বিষয় থাকতে পারে। আমার সবগুলো রিজন খুঁজে পাওয়া কি আমার পক্ষে সম্ভব? একজন রিসার্চারের একটা রিসার্চ পেপারের মাধ্যমে পাওয়াটা অনেক ক্ষেত্রেই অসম্ভব। সেক্ষেত্রে আমরা এটাকে ন্যারো ডাউন করে হয়তো 2টা 3টা কারণ, 2টা 3টা মেজর কারণ আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারি। আমরা 2টা 3টা হাইপোথেসিস নিতে পারি, কারণ 1, কারণ 2, কারণ 3, আর দিস 3 রিজনস কন্ট্রিবিউটিং টু এক্সপোর্ট ডিক্লাইন অফ বাংলাদেশ ধরে নিচ্ছি। দেন আমি টেস্ট করব, কারণ 1 টেস্ট করছি যে এটা আসলে আমাদের ডিক্লাইন করছে কিনা, কারণ 2 ডিক্লাইন করছে কিনা, কারণ 3 ডিক্লাইন করছে কিনা, এবং ফাইনালি আমরা হয়তো একটা সাজেশন দিতে পারি। দেখা যাচ্ছে হয়তো এখান থেকে যে যে কারণ আমরা আইডেন্টিফাই করলাম, যে দিস থ্রি থিংস অর দিস 2 থিংস অর দিস 1 থিং is significantly reducing or significantly contributing to the reduction of export, তখন আমরা পলিসি মেকারদেরকে সেই সাজেশনটা দিব যে আমরা এই কারণটাকে আইডেন্টিফাই করেছি যে এটা এক্সপোর্ট ডিক্লাইনের একটা কারণ, আপনি এটা নিয়ে কাজ করেন, এটা উন্নত করার চেষ্টা করেন। বুঝতে পারছি? কিন্তু আমি যদি 10টা 20টা 50টা 100টা কারণ নিয়ে একসাথে অ্যানালাইসিস করতে চাই, সেটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায় ম্যানেজ করা, যার কারণে আমাদেরকে এটা ন্যারো করে নিয়ে আসতে হয়। কনসিডার ওয়েদার ইউর সোর্সেস আর কারেন্ট। এই যে সোর্সেস বা যে ইয়াগুলো বলা হচ্ছে, যে সকল সোর্স থেকে আমরা লিটারেচার পাবো, এটা কারেন্ট কিনা। এখন কারেন্ট বলতে যেটা বোঝাচ্ছি, আমি একদিকে বলছি প্রাক্তন, আর একদিকে বলছি কারেন্ট। তো এখানে কারেন্ট বলতে বোঝাচ্ছি যে এটা কি ডেড এন্ড হয়ে গেছে, নাকি এটা একটা কন্টিনিউয়াস স্টাডি আছে এই বিষয়ে, সেটা একটু বোঝার চেষ্টা করবো। দ্যাট মিনস ওই বিষয়গুলোতে হয়তো গত বছর রিসার্চ হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে একটা রিসার্চ কিন্তু একটা টপিকে বা একটা বিষয়ে, একটা এরিয়াতে রিসার্চ হয়ে চলছে। তো সেটা হতে পারে যে আমার একটা ভালো রিজন টু চুজ দ্যাট টপিক অর চুজ দ্যাট এরিয়া। ভালো রিজন কারণ হচ্ছে যে ওই টপিকে বা ওই এরিয়াতে যারা রিসার্চার, তাদের ইন্টারেস্ট এখনো আছে। যারা পলিসি মেকার, যারা এটা সুবিধাভোগী বা যারা ভুক্তভোগী, যেটাই হোক না কেন, এটার একটা ইনফ্যাক্ট বা একটা ইম্প্যাক্ট আছে যদি এটা কারেন্ট হয়ে থাকে। আর যদি এমন হয়ে যায় যে এটা মানে অনেক আগেই ডেড এন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে এটা নিয়ে অ্যানালাইসিস করা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে হয়তো আমার জন্য লাভজনক হবে না। লাভজনক বলতে নতুন জ্ঞান ক্রিয়েট করা হয়তো সম্ভব হবে না। কিন্তু সব ক্ষেত্রেই যে সম্ভব হবে না বিষয়টা তাও না। হয়তো অনেক আগে যেটার আলোচনা শেষ হয়ে গেছে, তুমি সেখানে নতুন কিছু খুঁজে পেতেও পারো। ডাইনোসর শেষ হয়ে গেছে কত কোটি বছর আগে, কিন্তু সেই ডাইনোসর নিয়ে তো আজও গবেষণা চলছে না? তো however, if you are writing a review on humanities, history or science, the survey of the history of the literature may be what is needed, because what is important is how perspectives are changed through the years or within certain time period. কিভাবে সময়ের সাথে সাথে কোন একটা বিষয় চেঞ্জ হয়েছে। তো আলটিমেটলি এই সময়ের সাথে চেঞ্জ হওয়াটা যদি তুমি যদি আইডেন্টিফাই করতে চাও যে কিভাবে সময়ের সাথে একটা সোসাইটি চেঞ্জ হয়েছে,
কিভাবে সময়ের সাথে সাথে একটা আলোচ্য বিষয়, একটা গবেষণার বিষয় চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তুমি তোমার প্রেজেন্টেশনটা সেভাবে করে তুলতে পারো। অর্থাৎ এটা এমন না যে তোমাকে 2001-এর পাবলিকেশন, 2-এর পাবলিকেশন, 3-এর পাবলিকেশন সিকুয়েন্সিয়ালি প্রেজেন্ট করতে হবে, বাট তুমি তোমার থিমটা কিভাবে প্রেজেন্ট করতে পারো। ফাইন্ড এ ফোকাস, তোমার ফোকাসটা কোন জায়গায়। এই ফোকাসটাই হচ্ছে তোমার ন্যারো এরিয়া বা তোমার সেই ছোট্ট এরিয়া যেটাকে আমরা ফোকাস বলছি, অথবা তোমার মানে একাধিক ফোকাস থাকতে পারে। সেই একাধিক ফোকাস গুলো আলাদা আলাদা পার্ট আকারে, আলাদা আলাদা সেকশন আকারে তুলে ধরতে পারো অ্যাজ ইউ রিড। জি স্যার, আর কি একটা লিটারেচার রিভিউ লেখার আগে স্যার আর কি একটা, যেমন একটা পেপার নিলাম, ওই পেপার কি স্যার ফুলটা স্যার পরে স্যার লিখতে হবে নাকি স্যার ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অবজেক্টিভ এগুলো পরে স্যার লিখবো স্যার? আমরা আসবো, আমরা জি স্যার। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি, এরপরে আমরা প্র্যাকটিক্যালিও একটা মানে দুইটা একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি। সুতরাং আমার মনে হয় যে তোমরা ভালো ধারণা পাবে। As you read widely but selectively in your source area, consider instead what themes or issues connect to your source together. কি কি ধরনের থিম আছে এই কোন একটা নির্দিষ্ট জায়গাতে, সেই থিম গুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারো বা আলাদা আলাদা করে নোট ডাউন করে রাখতে পারো। Do they present one or different solutions? দ্যাট মিনস আমার লিটারেচার যেটা আমি পড়ছি সেখানে সেই জায়গা থেকে কি কোনো সলিউশন আসছে কিনা। ইজ দেয়ার অ্যান অ্যাসপেক্ট অফ দ্য ফিল্ড দ্যাট ইজ মিসিং, এমন কোনো বিষয় আছে কিনা যেটা মিসিং। মিসিংটা আমি জানবো কিভাবে? হয়তো আমি আইডেন্টিফাই করেছি, অথবা অন্য কোনো একজন রিসার্চার আইডেন্টিফাই করেছেন, সেই জায়গা থেকে আমি মিসিংটা জানতে পারি। How well do they present the material and they portray its according to the appropriate theory? Do they reveal a trend in the field, a ranging debate? Pick one of their themes to focus on organization of your review. অর্থাৎ তুমি যে তোমার যে রিভিউটা সাজাচ্ছ বা রিভিউটা লিখছো, সেটা ফোকাসটা কি হওয়া উচিত। স্টেটমেন্টস ফর লিটারেচার রিভিউস as follows, কিছু স্যাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। The current trend in treatment of cognitive heart failure combines surgery and medicine. That means তোমরা হয়তো কমিউনিকেশন কোর্সে পড়েছো যে কোনো একটা বিষয়ের লেখার স্টার্টিংটা কিভাবে করতে হয়, এন্ডিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এখানে দেখো একটা স্ট্রাকচার বা একটা আমরা বলতে পারি যে এমন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেটা যে স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা লিটারেচার রিভিউ আমরা যে এই দুটো উপায়ে করব, সেই দুটো রাস্তা কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিলাম। কি বললাম দেখো, দ্য কারেন্ট ট্রেন্ড ইন ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ হার্ট ফেলিউর কম্বাইন্স সার্জারি অ্যান্ড মেডিসিন। বর্তমান সময়ে যে চিকিৎসা ব্যবস্থা আছে তার একটা উপায় হচ্ছে সার্জারি, আর একটা উপায় হচ্ছে মেডিসিন। তাহলে এখন আমরা ওই সার্জারি সেকশনে বেশ কিছু লিটারেচার রিভিউ করতে পারি বা একটা সিনথেসিস দাঁড় করতে পারি। মেডিকেশনের যে উপায়টা আছে সেখানে একটা সিনথেসিস দাঁড় করতে পারি, বুঝতে পারছি। আবার সেখানেও যদি আলাদা আলাদা সেগমেন্ট থাকে, আমরা কিন্তু সেই উপায়গুলোকেও আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো নেক্সট প্যারাগ্রাফে বা নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে, মোর অ্যান্ড মোর কালচারাল স্টাডিজ স্কলার্স accepting popular media as a subject worthy of academic consideration. মিডিয়াকে বা পপুলার মিডিয়াকে অনেক স্কলার গণী বা অনেক স্কলারই কনসিডারেবল উপায় হিসেবে বিবেচনা করছেন, বুঝতে পারছি। তাহলে যিনি মিডিয়া নিয়ে স্টাডি করছেন তার জন্য এটা একটা ভালো স্টেটমেন্ট। কনসিডার অর্গানাইজেশন, কিভাবে আমার লিটারেচার রিভিউকে সাজাবো। ইউ হ্যাভ গট ফোকাস, you have narrowed it down to the thesis statement. আমার মূল যে ফোকাস, মূল যে আইডিয়া বা মূল যে রিসার্চ এরিয়া, সেটা আমি পেলাম। এটাকে ন্যারো ডাউন করে আমি থিসিস স্টেটমেন্টে নিয়ে গেলাম। আমি আবারও একটু পেছনে আসি। থিসিস স্টেটমেন্ট কি? প্রথম স্টেটমেন্টটাই যদি দেখি, আমরা কিন্তু দুইটা সেগমেন্টকে আলাদা করেছি, ঠিক আছে। দুইটা সেগমেন্টে, এখন দুইটা মানে কি ন্যারো ডাউন করা না, এখানেও বাস আছে, কিন্তু আমি এটা এমন ভাবে ছেড়ে দেই নাই যে এটা একটা অতল সমুদ্র হয়ে আছে। আমি যদি বলি হার্ট ফেলিয়ারের চিকিৎসা, তাহলে এই হার্ট ফেলিয়ারের চিকিৎসার যে লিটারেচার সেটা হয়তো একটা অতল সমুদ্র হয়ে আছে। কিন্তু আমি কি করলাম, এখানে কিছুটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করলাম। ব্যারিয়ারটা কি? একটা সার্জারি সেগমেন্ট আর একটা মেডিসিন সেগমেন্ট, বুঝতে পারছি কি? আমরা এই কাজটা করলাম, দ্যাট মিনস ফোকাস পেলাম, এটাকে ন্যারো ডাউন করলাম, স্টেটমেন্টে নিয়ে আসলাম। নাও what is the most effective way of presenting information? আমরা সেটাকে একটু জানার বা বোঝার চেষ্টা করব। What are the most important topics, subtopics, etc. That your review needs
টু ইমপ্রুভ, আমি যে রিভিউটা লিখবো এখানে কি কি ধরনের টপিক সাব টপিক থাকা উচিত। এখন এটা তো আমার প্রিডিটারমাইন্ড হতে পারে না। আমি যখন লিটারেচার পড়বো, পড়তে পড়তে বিভিন্ন টপিক সাব টপিক আমি আইডেন্টিফাই করতে পারবো, সেটাই দিয়ে আমি নোট ডাউন করে রাখবো এবং সেই অনুযায়ী আমি আমার লেখা বা কথা সমূহকে বা কথা মালাকে সাজানোর চেষ্টা করবো। অ্যান্ড ইন হোয়াট অর্ডার শুড উই প্রেজেন্ট দেম, কি অর্ডারে প্রেজেন্ট করবো। এখন হতে পারে কেউ তোমরা যেটা বলছিলে আমরা কি ইয়ার অফ পাবলিকেশনের সিকোয়েন্সে প্রেজেন্ট করব, নাকি আমরা থিম অর্ডারে প্রেজেন্ট করব, নাকি আমরা কোনো একটা ঘটনা বা ঐতিহাসিক ঘটনার সম্পর্কে যদি রিভিউ লিখি সেক্ষেত্রে কোন ঘটনার পরে কোন ঘটনা হয়েছে বলে জানা যায় সেই ঘটনার সিকোয়েন্স অনুযায়ী প্রেজেন্ট করব। ইট ডিপেন্ডস অন the researcher. Develop an organization for your review but at both গ্লোবাল অ্যান্ড লোকাল লেভেল, যদি সেটা থেকে থাকে আর কি, অর্থাৎ গ্লোবাল এবং লোকাল ইম্প্যাক্টটা যদি উভয় লেভেলে থেকে থাকে তাহলে আমরা সেটাকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারি। ফার্স্ট কভার দ্য বেসিক ক্যাটাগরিজ। বেসিক ক্যাটাগরি বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি একাডেমিক পেপারস, লিটারেচার রিভিউস মাস্ট কন্টেন at least 3 basic elements, যেরকম an introduction or the background of the background information section, the body of the review containing the discussion of the source, finally conclusion and the recommendation section and end of the paper. অর্থাৎ এটা আমি আমার লিটারেচার রিভিউ লেখার নানা উপায় হতে পারে, তবে আমার মনে হয় না যে সবকিছুই একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট মেনটেন করার কোনো বিষয় আছে। তুমি যদি থিমেটিক উপায়ে লেখো সেক্ষেত্রে তোমার থিম যতটুকু বলবে একটা গল্প লেখার জন্য, সেই গল্প লিখতে তোমার যতটুকু লাগে, হতে পারে কোনো একটা পেপার থেকে একটা শব্দ তুমি নিয়েছো, কোনো একটা পেপার থেকে একটা সেন্টেন্সে তুমি লিখেছো। আমি বলছি না যে ওখান থেকে কপি করে আনছো, বাট তুমি ওই পেপারটাকে ফলো করে হয়তো একটা সেন্টেন্স লিখেছো, অথবা একটা শব্দ লিখেছো, অথবা একটা যুক্তি লিখেছো, একটা প্যারাগ্রাফ লিখেছো, যতটুকু দরকার ততটুকুই। লিটারেচার রিভিউ যে মূল 3টা সেগমেন্ট বা মূল 3টা বেসিক ক্যাটাগরি দেখলাম, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। একটা ভালো আইডিয়া বা একটা বিগিনিং থিম দিয়ে ইন্ট্রোডাকশনটা শুরু হবে, বডিতে তার ডিসকাশন থাকবে এবং আমার যে জ্ঞানের চাহিদা, অর্থাৎ কি গ্যাপ আছে লিটারেচারে, এই জ্ঞানের চাহিদা দিয়ে কনক্লুশনে আমরা আসবো বা রিকমেন্ডেশনে আসবো। সাধারণত লিটারেচার রিভিউ রিকমেন্ডেশন মানে যে রিসার্চ গ্যাপ আমি খুঁজে পেলাম সেটাকে ফিল করাটাই হচ্ছে লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ কনক্লুশন। হ্যাঁ, introduction should provide the reader with the scale and structure of your review. It serves a kind of map. আমার রিভিউতে কি কি আছে। বডিতে কি থাকবে? The body of the review depends on how you have organized your key points, যেটা আমরা বলছিলাম key points বলতে themes. Literature reviews at the postgraduate level should be the evaluation and not merely descriptive. দেখো এখানে ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে and not merely descriptive, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো সেট অফ অথর্স তারা কি বলেছেন, কি করেছেন, এটারই আমরা সামারি করে লিখলাম, এটা হওয়া উচিত না। হওয়া উচিত কি ইভ্যালুয়েশন, তুমি তোমার মতো করে ইভ্যালুয়েট করবা বা রিসার্চার তার মতো করে ইভ্যালুয়েট করবে, সিনথেসাইজ করবে। ফর এক্সাম্পল, পসিবল রিজনস ফর সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন স্টাডিজ আর কনসিডার্ড রাদার দ্যান মেয়ার আইডেন্টিফিকেশন অফ দেম। আমরা শুধু আইডেন্টিফাই করবো বিষয়টা তা না, কেন সেগুলো আলাদা হলো, কেন এক হলো, ইত্যাদি কারণ সমূহকে আমরা লিখতে পারি। Conclusion of the review needs to sum up the main findings of your research into the literature. দেখো এখানে আমার কিন্তু পুরো রিসার্চের কনক্লুশন না, এটা হচ্ছে আমার লিটারেচার রিভিউ কনক্লুশন। দ্যাট মিনস এই লিটারেচার রিভিউ যে মধ্যে আমি যে খুঁজছি, আমি রিসার্চ করছি, এখানকার কনক্লুশন কি আসলো। The findings can be related to the aims of the study you are proposing to do. The reader thus provided with the coherent background of the current study. অর্থাৎ এখান থেকে আমি আমার মূল প্রশ্নটা খুঁজে পাবো, মূল গ্যাপটা খুঁজে পাবো বা প্রেজেন্ট করবো, এবং এই গ্যাপটাই কিন্তু আলটিমেটলি আমার বর্তমান স্টাডির কারণ। আমার বর্তমান স্টাডি কেন করছি, উত্তর হচ্ছে আমি এই লিটারেচার রিভিউ করেছি, লিটারেচার রিভিউ করে এই গ্যাপ পেয়েছি, এখন আমি এই গ্যাপটাকে পূরণ করতে চাই, আমি এই গ্যাপটাকে অ্যানালাইজ করতে চাই এবং এটা ফাইন্ডিংস কি আসে সেটা আমি দেখতে চাই, দেখে প্রেজেন্ট করতে চাই। ক্লিয়ার? দেন নানা উপায় আছে। অর্গানাইজ দ্য বডি। বডিতে আমরা কিভাবে আমরা করতে পারি, তোমরা একটু আগে যে প্রশ্নটা করছিলা যে আমরা কিভাবে সাজাবো লিটারেচার রিভিউ,
Once you have the basic categories in place, then you must consider how will you present the sources of them themselves within the body of your paper, create organizational methods to focus this section even further. তো এক্ষেত্রে কি কি উপায় আমরা অর্গানাইজ করতে পারি? দেখো, chronological, by publication, by trend, thematic, methodological, questions for further research. এই নিচের অংশ সমূহই বেশি প্রিফারেবল, বাই ট্রেন্ড, থিমেটিক, মেথোডোলজিক্যাল, কোয়েশ্চেন ফর ফার্দার রিসার্চ। ঠিক আছে, chronological বা by publication এটা আসলে অতটা সমাদৃত নয়। Similar to primary research, development of the literature review requires 4 stages. কি কি? Problem formation, literature search, data evaluation, analysis and interpretation. What should you write? কি কি লিখতে পারো? The accepted facts in the area, the popular opinion, the main variable, the relationship between concepts and variables, shortcomings in the existing findings, limitations in the methods used in the existing findings, the relevance of your research, suggestions of further research in the area. Literature review should comprise of following elements. কি কি বিষয় থাকা উচিত একটা literature review তে? An overview of the subject, issue or theory of under consideration, division of work under review into categories, explanation of how each work is similar to and how it varies from each other, conclusions as to which pieces are best considered in the argument. বিভিন্ন সময় বিভিন্ন আর্গুমেন্ট আসবে বা বিভিন্ন অল্টারনেটিভস থাকবে। অল্টারনেটিভ গুলোর মধ্যে যখন আমরা চুজ করতে যাব, এক একজনের মতে কারোর মতে এটা ভালো, কারোর মতে ওইটা ভালো, তো আমার মতে কোনটা কি সেই বিষয়ে আমি আমার আর্গুমেন্ট তুলে ধরতে পারি। In assessing each piece, consideration should be given to provenance, objectivity and persuasiveness and value. এখানে provenance বলতে বলা হয়েছে what are the author's credential, author দ্যাট মিন্স যিনি লিখছেন বা যিনি গবেষণা করছেন তার ক্রেডেনশিয়ালটা কি, তার কন্ট্রিবিউশনটা কি ওই জায়গাটাতে। তো তার নানা ধরনের কন্ট্রিবিউশন থাকতে পারে, তার থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন থাকতে পারে, তার এম্পিরিক্যাল কন্ট্রিবিউশন থাকতে পারে, মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন থাকতে পারে, হ্যাঁ, ডেটা বা ভেরিয়েবল থাকতে পারে। তো যাই কিছু থাক না কেন সেটাই তুলে ধরা বা সেই আকর্ষণীয় জায়গাটাকে উপস্থাপন করা। অবজেক্টিভিটি বলতে বোঝানো হয়েছে যে মানে একেবারে অবজেক্টিভলি জাজ করা যায় এমন যে বিষয়সমূহ আছে। পারসিপটিভনেস বলতেও আমরা বোঝাচ্ছি কাইন্ড অফ অ্যাট্রাকটিভনেস, which of the authors thesis are most or least convincing. Value বলতে বোঝাচ্ছে are the author's arguments or conclusions convincing? Does the work ultimately contribute to in any significant way to an understanding of the subject? So these are the ways. আরো কি কি লেখা যেতে পারে? লেআউট নির্ধারণ করে আমরা লিখবো, কোথাও কোথাও হয়তো হোয়াইট স্পেস রাখতে পারি, হেডিং সাবহেডিং আমরা দিতে পারি। টেক্সট বই বা পেপার যেটাই হোক না কেন সেটার আমরা রেফারেন্স দিয়ে রাখতে পারি। আমরা হয়তো বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে লিখতে পারি যাতে বুঝতে সুবিধা হয়, বা যেটাকে আমরা অনেক সময় টেবুলার প্রেজেন্টেশন ব্যবহার করে থাকি। আমরা এটা তো জানি যে একটা পাতা ন্যারেটিভলি লেখার থেকে একটা টেবিলে যদি কোনো একটা ডেটাকে প্রেজেন্ট করতে পারি সেটা অনেক বেশি রিডেবল এন্ড আন্ডারস্ট্যান্ডেবল হয়। একটা প্রসেসকে ন্যারেটিভলি লেখার তুলনায় আমরা যদি একটা ফ্লো চার্ট দিয়ে, একটা ডায়াগ্রাম দিয়ে অথবা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে বোঝাতে পারি, সেটা আরো অনেক বেশি প্রেজেন্টেবল এবং রিডেবল হয়, এটার রিডারশিপ অনেক বেড়ে যায়। দেন ল্যাঙ্গুয়েজ ফোকাস, অবশ্যই আমি যে ল্যাঙ্গুয়েজে লিখছি, আমরা সাধারণত ইংরেজিতেই লিখে থাকি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো যে ল্যাঙ্গুয়েজে লিখছি এই ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে গ্রামেটিক্যাল ইস্যু, কিছু হচ্ছে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যু কি আমাদের রিসার্চ বা সোশ্যাল সায়েন্সের রিসার্চ বা তোমরা যখন একটা ফিল্ডে তুমি পড়তে পড়তে দেখবে কিছু কিছু লেখার স্টাইল আছে যেগুলো প্রায় প্রত্যেকটা পেপারে কমন, কিছু কিছু ওয়ার্ড আছে কমন, কিছু কিছু ধ্যান ধারণা আছে কমন। সেটা টপিক একটু এদিক ওদিক হলেও মানে ওই লেখাগুলো, ওই শব্দগুলো অনেক ক্ষেত্রে কমন থাকে। তো এই ওয়ার্ড গুলোকে একটু আত্মস্থ করা বা ফ্রেজ গুলোকে বা লেখার স্টাইল গুলোকে আত্মস্থ করা, এগুলো প্রয়োজন। ফাইনাল চেকলিস্ট, have I fulfilled the purpose of the literature review? Literature review যে আমার উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হয়েছে কিনা? Is it written at the level of appropriate to its audience? Are its facts correct? আমি ভুল লিখেছি কিনা বা মিথ্যা লিখেছি কিনা?
all the information included relevant? Are the layout and presentation easy on the eyes? আমি সহজে এটা আই ক্যাচিং হয় কিনা বা সহজে আমি বুঝতে পারি কিনা অ্যাজ এ রিডার। ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড একাডেমিক? আমরা বলছি এই ল্যাঙ্গুয়েজের কথা, একাডেমিক ল্যাঙ্গুয়েজ আর কি। Does the abstract summarize the entire review? Does the introduction adequately introduce the topic? Is the body organized logically? Does the conclusion interpret, analyze, and evaluate? Are the recommendations reasonable? এখন দেখো রিকমেন্ডেশনের ক্ষেত্রে যে বিষয়টা, আমরা রিকমেন্ডেশন অবশ্যই আমার ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করেই রিকমেন্ড করতে হয়। আমি যা কিছু খুঁজে পেয়েছি, যা কিছু ঘাটতি পেয়েছি, তার উপরে ভিত্তি করেই আমি ঘাটতিটাকে ফুলফিল করার জন্য রিকমেন্ড করতে পারি। আদারওয়াইজ যে বিষয়টা আমি রিসার্চ করিনি, যে বিষয়টা আমি দেখিনি, আমি সেই বিষয়টা কোনোভাবেই রিকমেন্ড করতে পারি না। Does the table of the contents correspond with the actual contents? তো এইসব কারণে আমি যেটা সাজেস্ট করি যে অ্যাকচুয়াল কন্টেন্টের সাথে, অথবা আমরা ওই যে রেফারেন্সিং এর ক্ষেত্রে যেটা বলেছি, আমরা অটোমেটিক সিস্টেম ব্যবহার করব, সফটওয়্যার ব্যবহার করব, বা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলস টেকনিক্স আছে, এগুলো ব্যবহার করার সাজেশন দেবো, যাতে করে আমাদের ভুলের সম্ভাবনা কমে যায়। Have I acknowledged all the sources of information through correct referencing? Have I checked spelling, grammar, and punctuation? Have I carefully proofread the final draft before submission? আমাদের এই সমস্ত বিষয় চেক করতে হয়। How to review? The whole process of reviewing includes searching the literature, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, short and prioritizing the retrieved literature, analytical reading of papers, evaluate reading papers, comparison of across studies, organizing the content, writing the review finally. তো বিভিন্ন বিষয়ের আলোচনা বা বিভিন্ন যে বিষয়গুলো আমরা বললাম, উল্লেখ করলাম, এটা কিভাবে করা যায় তার বিস্তারিত আলোচনা আছে। আমরা বিস্তারিত যাচ্ছি না, বিকজ আমাদের আজকে আলোচনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর কি, বা আমাদের লেখা ইনফরমেশন যেটা আসছে সেটা ইরিলেভেন্ট, ইনএফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট হয়ে না যায়, অথবা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা ছেড়ে আসছি কিনা, বা কোনো ইম্পর্টেন্ট ইস্যু আমরা আলোচনায় আনি নাই, এরকম বিষয় যাতে না হয়ে যায়, এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো যখন আমরা লিটারেচার রিভিউ লিখছি। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, আর্লি ওয়ার্ডস হ্যাভ অ্যাড্রেসড সাম অফ দ্য প্রবলেমস এন্ড ইস্যুস ডিসকাসড ইন ভিডিও রিট্রাইভালস। এটা মানে যে কোনো একটা বিষয়, ধরে নিচ্ছি ইস্যুটা হচ্ছে ভিডিও রিট্রাইভালের ইস্যু। এখানে দেখো শুরুর যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু যিনি অথর তার নিজের কথা, তিনি কিন্তু কোন লিটারেচার থেকে নিয়ে আসেন নাই এই কথাটা। তিনি কি বলছেন? আর্লিয়ার ওয়ার্ডস হ্যাভ অ্যাড্রেস সাম অফ দ্য প্রবলেমস। আর আগের কাজগুলো কিছু কিছু প্রবলেম, ভিডিও রিট্রাইভালের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেমকে আইডেন্টিফাই করেছে। রিসার্চার্স হ্যাভ ডেভেলপড আইডিয়াস অ্যান্ড টুলস সাপোর্টিং ভিডিও এডিটিং। ফর এক্সাম্পল, ইন 8, এখানে 8 বলতে কোনো একটা নির্দিষ্ট পেপার যেটা আমরা নিউমেরিক ওয়েতে সাইটেশন দেওয়া আছে। দে হ্যাভ ডিফাইন্ড the seamless video editing in the gradient domain। কোন একটা নির্দিষ্ট ডোমেইনে, আমি টেকনিক্যাল ওয়ার্ড আমি অতটা ভালো বুঝবো না, বাট কোন একটা নির্দিষ্ট ডোমেইনে একটা ভিডিও এডিটিং এর একটা উপায় সাজেস্ট করেছে এই 8 নম্বর যে পেপারটা, বা 8 নম্বর পেপারে যারা অথর আছেন তারা। The spatio-temporal gradient fields of target video are modified or mixed to generate a new gradient field that which is usually not ইন্টিগ্রেটেবল। যেটা হয়তো দেখো মানে একটার পর একটা প্যারাগ্রাফ কিভাবে আসছে, শুরুতে তিনি একটা ইন্ট্রোডাকশন দিলেন, এরপরে তিনি তুলে ধরলেন এমন একটা বিষয় যে প্রাক্তন রিসার্চারগণ কিছু কিছু উপায় আইডেন্টিফাই করেছেন, কিছু উদাহরণ দিয়েছেন। এই যে সাইটেশন, এটাই কিন্তু লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে ওই পেপার থেকে তোমাকে লিখতেই হবে বিষয়টা কিন্তু তা না, তিনি শুধু উল্লেখ করে দিয়েছেন। ফর এক্সাম্পল, এই পেপারটাতে একটা বিষয় আছে, কি বিষয় আছে? এই দে হ্যাভ, এই দে মানে কে? এই দে মানে হচ্ছে এই যে 8 যে অথর আছেন তারা। এখানে আমরা বিভিন্ন স্টাইল দেখেছি এর আগের ক্লাসে, সেই এখানে মিস্টার এ বি এন্ড সি লেখা থাকতে পারে, এটাল লেখা থাকতে পারে, অথবা 1 2 3 এইভাবেও লেখা থাকতে পারে। যে স্টাইল তোমার একটা নির্দিষ্ট জার্নাল বা একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি যে স্টাইল পছন্দ করে। তো দে হ্যাভ আইডেন্টিফাইড এ সিমলেস ভিডিও এডিটিং। তো এই দে বলতে এই পেপারটা যারা, তাদের সিমলেস ভিডিও এডিটিং সম্পর্কে এখানে বলা হয়েছে।
এরপরে আরো কিছু বিষয় সম্পর্কে এটা কিছু শব্দ বা কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। দেখো, দ্য স্পাশিও টেম্পোরাল গ্রেডিয়েন্ট ফিল্ডস অফ টার্গেট ভিডিওস ইত্যাদি ইত্যাদি। এখন দেখো, they have also described how semantic information about video can be structured and used for content based access. এই দে মানে কারা? হয়তো এখান থেকে যারা আসছে অথবা এই প্যারাগ্রাফ থেকে যারা আসছে তাদেরকে রেফার করা হয়েছে। একের পর এক আমাদেরকে থিম বেসড একের পর এক প্যারাগ্রাফ তুলে ধরা হয়েছে আমাদের সামনে, অর্থাৎ আমরা যারা রিডার আছি তাদের। এই অথর যিনি এটা লিখেছেন তার মতো করে ডিজাইন করে তিনি একটা নোটশিট তৈরি করেছেন এবং তার মতো করে কিন্তু নোটগুলো রেখেছেন। এটার ফলে যেটা দেখা যাবে যে তার এই যে দেখো ডোমাইন ওয়াইজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা নানা উপায়ে তিনি একটা একটা করে পেপার পড়ে যাচ্ছেন এবং একটা একটা করে রেকর্ড রেখে যাচ্ছেন। এবং যখন তার অনেকগুলো পেপার পড়া হয়ে যাবে, একটা সিগনিফিকেন্ট বা ওই ফিল্ডের ওই প্রবলেম নিয়ে যে পেপারগুলো আছে তার নলেজ অনুযায়ী, তার সার্চ অনুযায়ী সবগুলো পেপার তিনি পড়ে ফেলছেন। এরপরে তিনি এটা সিনথেসাইজ করতে বসবেন। সিনথেসাইজটা কিরকম? ধরেন ডোমেইন এক্স এ কে কে কথা বলেছে, ডোমেইন ওয়াই তে কে কে কথা বলেছে, এগুলোকে নিয়ে তিনি একসাথে গ্রুপিং করে একটা সিনথেসাইজেশনের দিকে যেতে পারবেন। আলটিমেটলি পুরো বিষয়টাই হলো প্র্যাকটিসের ইস্যু। আমরা যত প্র্যাকটিস করব ততই পারফেক্ট হব। এটা এমন নয় যে আজকে ক্লাসের পরেই তোমরা সবকিছু বুঝে যাবে, তবে একটা বেসিক বিষয় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখনো বেশ লম্বা বিষয় দিয়ে আছে আলোচনার, একটু দ্রুত আমি আলোচনা করার চেষ্টা করবো। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো কোয়েশ্চেন করবে, ঠিক আছে? স্যার। তো এখানে দেখো লিটারেচার রিভিউর বিভিন্ন টাইপস বলা হয়েছে। দ্যাট মিনস লিটারেচার রিভিউ, সিস্টেমেটিক রিভিউ, র্যাপিড রিভিউ, স্কোপিং রিভিউ, ইন্টিগ্রেটিভ রিভিউ, রিয়েলিস্টিক রিভিউ, নানা উপায় বলা আছে। আমরা এখানে শুধুমাত্র প্রথম অংশটুকু যেটা লিটারেচার রিভিউ, এই অংশটুকু নিয়ে আলোচনা করছি এবং আমরা আলটিমেটলি প্র্যাকটিক্যালি তাই করব। তো এটা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মে অর মে নট ইনক্লুড কম্প্রিহেন্সিভ সার্চিং। কম্প্রিহেন্সিভ সার্চিং এ তখনই যাবো যখন আমরা সিস্টেমেটিক রিভিউতে যাবো। কম্প্রিহেন্সিভ মানে কি? একটা সিস্টেমেটিক উপায়ে কোনো একটা বিষয়ে, কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা টপিকে যে যত লিটারেচার আছে সবকিছু খুঁজে বের করে, কম্প্রিহেন্সিভলি খুঁজে বের করে সেটা নিয়ে রিভিউ করা। তো আমরা স্বাভাবিকভাবে যতক্ষণ না পর্যন্ত সিস্টেমেটিক রিভিউটা আমাদের টার্গেট, যতক্ষণ না পর্যন্ত ওইটা টার্গেট আমাদের হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণভাবে আমরা সার্চ করে যাব, যেরকম আমরা গুগল স্কলারে সার্চ করি বা একটা দুইটা তিনটা সার্চ ইঞ্জিন একসাথে ব্যবহার করেও আমরা সার্চ করতে পারি। তো এখান থেকে যতটুকু রিলেভেন্ট লিটারেচার পাবো আমরা সেটাই অ্যানালাইসিস করবো। এখান থেকে অনেক লিটারেচার আমাদের ছুটেও যেতে পারে, অনেক লিটারেচার মানে বাদ করে দিতে পারে, সেটা আমরা দেখি নাই। কিন্তু সিস্টেমেটিক রিভিউতে যদি যাই বা অন্যান্য ক্যাটাগরিতে যদি যাই, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি আমাদেরকে কাজ মানে সার্চ করতে হয় যাতে কোনো লিটারেচার, রিলেভেন্ট লিটারেচার ছুটে না যায়, বুঝতে পারছি, বাদ পড়ে না যায়। অ্যাপ্রাইজাল, কি ধরনের অ্যাপ্রাইজাল আমরা ব্যবহার করবো? মে আর মে নট ইনক্লুড কোয়ালিটি অ্যাসেসমেন্ট। আমরা সাধারণভাবে অ্যাসেস করার চেষ্টা করছি, যারা লিখেছেন তাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট আমি যাচ্ছি না। সিনথেসিস, টিপিক্যালি ন্যারেটিভ। অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি অ্যানালাইসিস মে বি ক্রোনোলজিক্যাল, কনসেপচুয়াল, থিমেটিক। তো আমরা এই শেষের দুইটা অংশ, কনসেপচুয়াল এবং থিমেটিক, এই দুইটা, দ্যাট মিনস মোস্ট প্রিফার্ড হচ্ছে থিমেটিক, এর আগে বলেছি। এই অংশটাকে ব্যবহার করার চেষ্টা করব বা উপায়টাকে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে লিটারেচার রিভিউর কি প্রসেস থাকতে পারে? সার্চিং, থিঙ্কিং। আমি সার্চ করব, চিন্তা করব, পড়ব, লিখব। কি করব? সার্চ করব, সেটা পড়ব, আমি নিজে চিন্তা করব, সেটা যে লিটারেচার সমূহ আমি সার্চ করে পেয়েছি সেটা অর্গানাইজ করব, কমন থিমে ডিভাইড করব, কনস্ট্রাক্ট এন্ড কম্পেয়ার করব, আমি আবারও পড়বো। দ্যাট মিনস হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিডিং, ক্রিটিক্যাল রিডিং। জিনিস কিন্তু একই, অর্থাৎ পেপার কিন্তু একই। একটা ব্যাকগ্রাউন্ড রিডিং আর একটা ক্রিটিক্যাল রিডিং বিষয়টা কিন্তু তা না। আমার দৃষ্টিভঙ্গিটা কেমন, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি নাকি আমি খুব ভালোভাবে ক্রিটিক্যালি বিষয়টাকে পড়ছি, এটার উপরে ডিপেন্ড করে। আর রাইটিং এর ক্ষেত্রে নোট টেকিং, সামারাইজিং এন্ড সিনথেসাইজিং। সিনথেসাইজটা হচ্ছে আমার ফাইনাল লেখা, এর আগে নোট টেকিং, সামারাইজ করা, এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। তাহলে প্রসেসটা কি? রিসার্চ প্রসেস বা আমি থিওরিটিক্যালি বলি, এটা খুব ইজি গোয়িং একটা উপায়, যেটার ক্ষেত্রে আমরা ওয়ান বাই ওয়ান কাজ করে যাচ্ছি এবং একটা অবিষ্ট লক্ষ্য। বাট রিয়েলিটিটা হচ্ছে এরকম। রিয়েলিটিটা কি?
আমাদের ভেরিয়েবল, আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করছি বা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, দেখো এখানে ওয়ান ওয়ে বলতে বোঝানো হচ্ছে যে আমরা হয়তো একের পর এক ভেরিয়েবল একটা অভিষ্ট লক্ষ্যের দিকে যাচ্ছে। আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যে এগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আমার হয়তো রাইট হ্যান্ড সাইডে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর ইম্প্যাক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পড়ছে, এরকমটা হতে পারে। বাট এটা আমরা রিসার্চ প্রসেস হিসেবে এই ধরনের সিম্পল প্রসেসই ব্যবহার করার চেষ্টা করব আপাতত। আপাতত কিন্তু রিয়েলিটি অর্থাৎ রিয়েল লাইফটা অনেক জটিল। যেমন ধরো এখানে এই ছবিটাতে দেখা যায়, আমরা যদি বলি যে অনেক সময় অভিযোগ করে থাকি যে শিক্ষা খাতে বাজেট কম, যার কারণে আমাদের ন্যাশনাল গ্রোথ কম। কিন্তু এই বিষয়টাকে যদি আমরা রিসার্চ করার চেষ্টা করি, ধরো শিক্ষা খাতে বাজেট কম হতে পারে যে কারণে আমাদের ন্যাশনাল গ্রোথ কম হচ্ছে, কিন্তু ন্যাশনাল গ্রোথ কম হওয়ার কি একটাই কারণ? আরো অনেক কারণ থাকতে পারে, হাজারো কারণ থাকতে পারে, এবং এই যে কারণ সমূহ, এই কারণ সমূহের মধ্যেও আন্তঃসম্পর্ক থাকতে পারে। একটার সাথে একটা আরেকটাকে ইম্প্যাক্ট করছে, সেটা আরেকটাকে ইম্প্যাক্ট করছে, অথবা আবার ব্যাকওয়ার্ড ইম্প্যাক্ট করতে পারে, যেটাকে আমরা বলি রিভার্স ইম্প্যাক্ট। তো এই জাতীয় ইম্প্যাক্টও থাকতে পারে, এবং ফাইনালি হয়তো আমার একটা আউটপুট আসছে যে আমার আউটপুটটা কি আমার কি বলে আমার আমার ন্যাশনাল ডেভেলপমেন্ট কম, হয়তো এটা হচ্ছে রিয়েলিটি। অর্থাৎ আমাদের বাস্তব জীবনটা অনেক বেশি জটিল এবং অনেক বেশি কমপ্লেক্স, এটাই বোঝানো হয়েছে এখানে। আরেকটা অ্যাপ্রোচ এখানে প্রেজেন্ট করা হয়েছে, হারমেনেটিক অ্যাপ্রোচ অফ কন্ডাক্টিং লিটারেচার রিভিউ অ্যান্ড লিটারেচার সার্চেস। তো এটা মূলত আমাদের ওই যে থিমেটিক বা আমাদের যে ইন্টেলেকচুয়াল যে উপায়টা, সেটার কথাই এখানে বলা হয়েছে। engaged with literature in an intellectual development process, conducting the literature review is not a linear process. এটা লিনিয়ার বা একঘেয়ে কোনো বিষয় নয়। আমি পড়ে যাচ্ছি, লিখে যাচ্ছি, বিষয়টা তা না। আমরা পড়ার সাথে সাথে চিন্তা করতে হয়, আজকে যেটা পড়লাম কালকে যেটা পড়েছি দুটার সাথে কম্পেয়ার করতে হয়, কন্ট্রাস্ট করতে হয়। হ্যাঁ, তো এভাবে ফাইনালি আমাদের লিখতে হয়। লেখার পরে আবার সেই লেখা যদি অন্য কোনো কারোর যুক্তির কারণে সেই লেখাটাকে ভুল মনে হয়, সেটা হয়তো আবার চেঞ্জ করতে হয়। এভাবে করে আমাদের অগ্রগামী হতে হয়। যেমন আমরা যদি বলি এসে বলতে কি বোঝায়, এসে হচ্ছে ইট ফোকাসেস অন এ টপিক এন্ড ইউজেস লিটারেচার অ্যাজ এ সাপোর্ট ফর দ্য আর্গুমেন্ট। একটা সাপোর্ট, লিটারেচারের সাপোর্ট নিয়ে একটা এসে তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে লিটারেচার সাপোর্ট না নিয়েও এসে তৈরি করা হয়। দ্যাট মিনস খুব লিটারেচারের রেফারেন্স ছাড়াও এসে তৈরি করা। অতীতের যে লিটারেচার বা যে ইয়াগুলো আছে, লেখাগুলো আছে, সেগুলোর উপরে ভিত্তি করে থিমেটিক উপায় আমরা আমাদের একটা প্রেজেন্টেশন দাঁড় করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু উপায় ফলো করি, যদিও আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা এখানে দেখতে পারি যে সেটা লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় বা একটা লিটারেচার পড়ে সেখান থেকে যে আমরা একটা জিস্ট নেব। একটা লিটারেচার বা একটা পেপারের সমস্ত থিম কিন্তু আমাদের কাজে লাগে না, বা আমাদের একটা নির্দিষ্ট কাজ করার সময় সেটা নাও লাগে। এই প্রশ্নগুলো আমাদের করতে হয় যে আমরা কেন এই পেপারটা আমাদের জন্য সিগনিফিকেন্ট, বা কেন এই পেপারে কি ইম্পর্টেন্ট আছে, এবং হচ্ছে যে এটার ফলশ্রুতিতে কি হয়। দ্যাট মিনস ওই যে পেপারটা যেটা আমরা পড়ছি তার রেজাল্ট কি বা তার ফাইন্ডিংস। হ্যাঁ, তো এই এতটুকু যদি আমরা পড়তে পারি বা জানতে পারি, সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ওই জায়গা থেকে একটা জিস্ট আনা সম্ভব হয়। যদি পেপারের টাইটেল ওয়াইজ জিস্ট আমরা আনতে চাই, অর্থাৎ পেপার টাইটেলটা যে টাইটেলে, সেই টাইটেল ওয়াইজ যদি একটা মানে ধারণা আমরা ওই পেপার থেকে আনতে চাই। কিন্তু এই টাইটেলের বাইরেও তো একটা পেপারে অনেক কিছু থাকে, যেরকম ম্যাথোডোলজি থাকে, তার মানে ডেটার সম্পর্কে বর্ণনা থাকে, তার ডেটা কালেকশন সম্পর্কে বর্ণনা থাকে, স্যাম্পলিং সম্পর্কে বর্ণনা থাকতে পারে। তো এগুলো হয়তো টাইটেল ওয়াইজ ডিসকাশনে আসছে না, কিন্তু আমি যখন আমার ডেটা সম্পর্কে লিখছি তখন হয়তো ওই রেফারেন্স গুলো আমাদের কাজে লাগে। তো আমরা কিভাবে পেতে পারি এই লিটারেচার? আমরা অলরেডি একটা সোর্স তোমাদের সাথে বা একাধিক সোর্স আলোচনা করেছি, যেরকম গুগল স্কলার অথবা স্কুপাস। এর বাইরে আরো অনেক সোর্স আছে যেটা যে জায়গা থেকে আমরা লিটারেচার নিতে পারি, যেরকম অমনি, পাবমেড অথবা যে কোনো সার্চ টুল। পাবমেড, অমনি গুলো হচ্ছে যে বড় বড় ডেটাবেস, যে ডেটাবেসে আমাদের পেপার গুলো সংযুক্ত থাকে বা বিভিন্ন রিসার্চ পেপার সংযুক্ত থাকে। আর এখন তো আগের মতো লাইব্রেরিতে গিয়ে গিয়ে মানে প্রিন্টেড কপি খুঁজে বের করতে হয় না। আমাদের লিটারেচার খুঁজে বের করার জন্য অনলাইন
প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, সেরকম প্ল্যাটফর্ম হচ্ছে গুগল স্কলার, অমনি, পাবমেট এগুলো। তো এর বাইরে হয়তো আরো আছে, যেরকম স্কুপাস আছে, WOS বলতে ওয়ার্ল্ড অফ সায়েন্স আছে। তো এগুলো যখন আমরা সার্চ করব, সার্চ করার সময় আমরা যদি অ্যাডভান্স সার্চ অপশন গুলোকে ব্যবহার করতে পারি, অ্যাডভান্স সার্চ বলতে খুব ক্লাসিফাইড সার্চ কি বলা যায়, যে কিওয়ার্ডস ইউজ করে ব্যবহার মানে সার্চ গুলো করা হয়, যা এটাতে করে আমার একেবারে এক্সাক্ট পয়েন্টে পৌঁছানোটা অনেক সহজ হয়। আমরা হয়তো গুগল স্কলার থেকে সিম্পল সার্চ তোমাদেরকে দেখিয়েছি, ভবিষ্যতে অ্যাডভান্স সার্চটা দেখানোর চেষ্টা করব। ম্যাপ ইউর টপিক, আমার টপিক বলতে আমি যে বিষয়ে রিসার্চ করছি বা যে বিষয়ে লিটারেচার রিভিউ লিখছি সেই বিষয়ে আমরা ম্যাপ করার চেষ্টা করব। যেরকম একটা ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই ম্যাপটা কিন্তু একটা জেনারেল ম্যাপ, এটা সবসময় যে এরকম হতে হবে বিষয়টা তা নয়। তা তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি কোন কোন টপিক, সাব টপিক বা সাইড টপিক নিয়ে আমি আলোচনা করব, সেই টপিক গুলো আমি ছোট ছোট করে লিখে নিতে পারি আগে। ধরে নিচ্ছি আমার মূল টপিকটা এখানে, এটা দুইটা উপায় আমি খুঁজে পেয়েছি লিটারেচারে, তাহলে দুইটা উপায়, এই উপায়ের আবার বিভিন্ন সাব উপায় আছে, সেই সেই সাব উপায়গুলো আমি লিখে নিলাম যে এই সকল বিষয়ে আমি আলোচনা করব। আমি যখন আমার লিটারেচার রিভিউটা লিখবো, সেই লিটারেচার রিভিউ লেখার মধ্যে আমি এই আলোচনাটা করব। আবার এই যে একটা উপায় আছে, এটার বিভিন্ন সাব উপায় যেটা মানে আমার লিটারেচারে আছে, সেই বিষয়গুলোকে আমি ছোট ছোট করে লিখে নিলাম। ঠিক আছে, তো এটা দেখতে অনেকটা এরকমও হতে পারে, অথবা এরকমও হতে পারে যেরকম টপিক 1 সাব টপিক 1 to 3, টপিক 2 সাব টপিক 1 to 3, টপিক 3 সাব টপিক 1 to 3। হ্যাঁ, কারণ কি আমাদের লিটারেচার যদি বলি, লিটারেচারটা বললে অনেকটা দেখতে এরকম আর কি, দ্যাট মিনস হচ্ছে যে অনেকটা মিক্সড, অর্থাৎ এটা এত 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 বেশি ওয়াইড, এখান থেকে আমরা খুব জিস্ট এক নজরে খুঁজে আনাটা খুব কঠিন। যার কারণে আমাদের এই ম্যাপিংটা প্রয়োজন। আমরা যখন সার্চ করব বা ধীরে ধীরে আমরা যখন পড়তে পড়তে বিভিন্ন আইডিয়া, বিভিন্ন টপিক, বিভিন্ন সাব টপিক আমাদের নলেজে আসবে, আমরা ওই টপিক সাব টপিককে আলাদা আলাদা হেডিং বা সাব হেডিং আকারে আমরা লিস্ট করে রাখবো। এটা ড্রাফট, এটা এমন না যে তোমার ফাইনাল থিসিসে দিতে হবে। ইভেন তুমি যে ফাইলে, যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে তোমার ফাইনাল থিসিসের লেখাটা লিখছো, সেটার মধ্যেও ড্রাফট আকারে লিখে রাখতে পারো। পরবর্তীতে তুমি যদি মনে করো এই টপিক সাব টপিক গুলো মানে উল্লেখ করার প্রয়োজন নাই, উল্লেখযোগ্য টপিক সাব টপিক না, সেগুলোকে অমিট করে দিলে বা ডিলিট করে দিলে, হ্যাঁ, এটাতে করে যেটা হবে, তোমার থিম গুলো আইডেন্টিফাই করতে সহজ হবে। তুমি যখন একটা পেপার পড়ছো, পড়তে পড়তে যে থিমটা তোমার মাথায় আসলো, হয়তো আরো 10টা পেপারে সেই থিমটা আছে, কিন্তু আজকে তুমি মাথায় আসলো, আজকে যদি তুমি নোট ডাউন না করো, তাহলে ভবিষ্যতে যে 10টা পেপার তুমি পড়বে, ওই 10টা পেপার পড়ার সময় তোমার এটা মনে আসবে না, মানে নাও আসতে পারে। তো যদি না আসে, বিষয়টা মিস হয়ে যাবে। আর এটার বিষয়ে লেখা তুমি দাঁড় করলে, দাঁড় করার পরে যদি দেখো যে তোমার লেখাটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, সেটা তুমি কেটে আলাদা করে ফেললে, আলাদা কোনো ফাইলে রেখে দিলে। একটা বিষয় মাথায় রাখবে, তুমি একটা সেন্টেন্সও লিখলে সেই সেন্টেন্সটাকে কখনোই ডিলিট করে ফেলবেন। এটা হয়তো আলাদা ফাইলে, আলাদা একটা স্টোরেজে স্টোর করে রাখলে হয়তো ভবিষ্যতে তোমার কাজে লাগবে। হ্যাঁ, কোনো কিছুই ফেলনা নয়। তো ম্যাপিং এর কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করেছি। এখানে আরেকটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। এখানে এক্সাম্পলটা হচ্ছে এইডস ইন আফ্রিকা। এইডস একটা রোগের নাম আমরা জানি, আফ্রিকা একটা এলাকার নাম আমরা জানি, বা একটা মহাদেশের নাম আমরা জানি। তো আমাদের সার্চ টপিক অথবা আমাদের রিসার্চ টপিক যদি হয় এইডস ইন আফ্রিকা, সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি। এখানে বিভিন্ন কারণ উপকারণ লেখা লেখা আছে, ম্যাল নিউট্রিশন, পভার্টি, আরবানাইজেশন, দ্যাট মিনস এইডস এর কারণ সমূহ লেখা আছে। এখন বিভিন্ন পেপার পড়তে পড়তে 2টা পেপার পড়লা বা 5টা পেপার পড়লা, তোমার এই কারণগুলো আসছে, তুমি লিখে রাখলা। দেন আরেকটা পেপার পড়ার সময় তোমার এই কারণগুলো মাথায় আসলো, লিখে রাখলা। ঠিক আছে, লিখে রাখলা বলতে তোমার ওই সম্পর্কে ডিটেলস নোট ডাউন করতে হবে তা না, বাট মানে হয়তো টপিক সাব টপিক গুলো বা মূল টপিক গুলো লিখে রাখলে। ঠিক আছে, এটাতে যেটা হবে, এর পরবর্তী পেপার পড়ার সময় যদি ওই বিষয়ে কোনো লেখা আসে, তোমার তখন ব্রেনটা কাজ করবে যে এটা তো আমার একটা সাব টপিক, তাহলে এটা সম্পর্কে একটা থিম আমি আমার লেখার যে প্যারাগ্রাফ বা আমার যে স্টোরেজ, আমি সেই জায়গাতে নিয়ে যাই, অথবা রেফারেন্সটা নিয়ে যাই। রেফারেন্সটা নিয়ে গেলে আলটিমেটলি তোমার ওই পেপার যেটা পড়ছো সেটার একটা মানে কানেক্টিভিটি সেখানে তৈরি হলো। আর একটা পেপার থেকে তোমার যে মানে একটা রাউন্ডেই তোমার লেখা যাবে, বিষয়টা কখনোই তা নয়। একটা পেপার থেকে হয়তো তুমি একটা সেন্টেন্সে ওই পেপারের একটা রেফারেন্স বা একটা ওয়ার্ড এখানে আছে, হয়তো পাঁচ
সেন্টেন্স 7 সেন্টেন্স পরে গিয়ে আবার তোমার সেই পেপারটা আসতে পারে, অথবা পরপর 2 সেন্টেন্সেও ওই পেপারের সাইটেশন আসতে পারে বা থিম আসতে পারে। হ্যাঁ, হয়তো মানে ইন্ট্রোডাকশনে আসছে, লিটারেচার রিভিউতে আবার আসছে একই পেপার ঘুরে ফিরে, মেথোডোলজিতেও কোনো না কোনো কারণে আবার চলে আসছে, ইভেন ফাইন্ডিংস এর মধ্যেও কোনো না কোনো কারণে বা ডিসকাশনের মধ্যে চলে আসছে, এরকমটা হতেই পারে। ন্যারোইং এর টপিক, দ্যাট মিনস আমার টপিককে ন্যারো করা যাবে কিভাবে, এর আগে আলোচনা করেছি, হয়তো আমরা কোনো উদাহরণ দেখিনি। আমরা যেরকমটা এখানকার টপিকটা দেখছিলাম যে এইডস ইন আফ্রিকা, তো এই টপিকটা কিন্তু অনেক ভাস্ট। এটাকে যদি ন্যারো করতে চাই, কিভাবে ন্যারো করতে পারি? পিক 1 or 2 অ্যাসপেক্টস অফ দ্য টু ফোকাস অন। আমরা যে কারণগুলো এখানে দেখেছিলাম একটু আগে, এখান থেকে একটা বা দুইটা কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি। হয়তো আমি ম্যালনিউট্রিশনকে দেখার চেষ্টা করব, অথবা লাইফ এক্সপেক্টেন্সিকে দেখার চেষ্টা করব, অথবা মানে ট্রিটমেন্ট নাই, তারা দরিদ্র, এটাও আমরা দেখার চেষ্টা করতে পারি। হ্যাঁ, তো আমরা একটা বা দুইটা অ্যাসপেক্টকে আমরা নেওয়ার চেষ্টা করব, গো ডিপার ইনটু দা দিস এরিয়াস। সে ফর এক্সাম্পল, তারা পুয়ার, তাই চিকিৎসা নিতে পারে না। তাহলে পুয়ার কেন? হ্যাঁ, তারা চিকিৎসা নিতে পারে না কেন? চিকিৎসা কত দূর, মানে চিকিৎসা ব্যবস্থা তাদের থেকে কত দূর, মানে ইত্যাদি ইত্যাদি নানা আসপেক্টে আমরা আরো ডিপে আলোচনা করতে পারি বা ডিপে ইনভেস্টিগেট করতে পারি। Think of questions about these aspects. What population do you want to study? What is the relationship between an issue or intervention and a particular outcome? What is the relationship between an independent variable and a particular dependent variable? তো উদাহরণ হিসেবে যদি বলি, ম্যালনিউট্রিশনকে যদি আমরা একটা থিম হিসেবে পিক করি, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, হোয়াট ইম্প্যাক্ট ডাজ এইডস হ্যাভ অন ম্যালনিউট্রিশন? হোয়াট ইজ বিং ডান টু কমব্যাট দিস ইস্যু? এটাকে থামানোর জন্য বা যুদ্ধ করার জন্য কি করা হয়েছে? আর দিস ইন্টারভেনশনস ইফেক্টিভ? হোয়াট মোর ক্যান বি ডান? এই অ্যাসপেক্টে কিন্তু আমরা লিটারেচার থেকে তথ্য তুলে আনতে পারি। তথ্য তুলে এনে এগুলো কিন্তু থিম, এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখছো, এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক একটা থিম বা সাব থিম। এই থিম অনুযায়ী আমাদের লেখাকে ডিজাইন করতে পারি। দেন পভার্টি, অফেন্স, পিআইসিও, পপুলেশন ইন্টারভেনশন, কম্পারিজন আউটকাম, তো এই জাতীয় নানা থিম সাব থিমে আমরা আইডেন্টিফাই করতে পারি। যখন আমরা সার্চ করব, পেপার সার্চ করব, তখন আমরা কি করতে পারি? এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখবে। বুলিয়ান অপারেটর, এন্ড, AND, এন্ড, মানে ক্যাপিটাল এন্ড অর নট, দ্যাট মিনস এটা আমরা যখন গুগল স্কলারে সার্চ করি, তখন আমরা যদি লিখি আফ্রিকা এন্ড, বড় ক্যাপিটাল লেটারে এন্ড, এইডস, এভাবে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে এটা একটা বুলিয়ান অপারেটর হিসেবে কাজ করবে এবং আমাদের ওই সংক্রান্ত পেপারগুলোকে খুঁজে পেতে সহায়তা করবে। যদি এমন হয় আফ্রিকা এন্ড এইডস অর ফিভার, তাহলে যে পেপারগুলো আফ্রিকা, এইডস অথবা ফিভার সম্পর্কে আলোচনা করেছে, সেই পেপারগুলোকে খুঁজে আনার চেষ্টা করবে। যদি আমরা লিখি নট ফিভার, তাহলে মানে যেগুলোতে এইডস সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু ফিভার সম্পর্কে আলোচনা নেই, সেই পেপারগুলোকে খুঁজে আনার চেষ্টা করবে। একেবারে 100% অ্যাকুরেট হয় তা না, বাট মানে ভালো লেভেলের অ্যাকুরেসি পাওয়া যায়। আর এর বাইরে ফ্রেশ সার্চিং এর ক্ষেত্রে আমরা এই জাতীয় ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। ট্রাঙ্কেশনের ক্ষেত্রে স্টার, প্রক্সিমিটি অপারেটরস এর ক্ষেত্রে এই জাতীয় মানে কি বলে বুলিয়ান বা সার্চ টার্ম ব্যবহার করতে পারি। তো দেখো, এরকমই এক্সাম্পল এখানে দেওয়া আছে, এইডস অর অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। আমরা তো জানি এইডস মানেই হচ্ছে এটা, তাই না? তো কিছু পেপার আছে যে পেপারগুলোতে শুধু এইডস লেখা আছে, কিছু পেপার আছে যেগুলোতে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম অর্থাৎ ইলেবরেট শব্দটা লেখা আছে, ফ্রেজটা লেখা আছে। হ্যাঁ, অথবা HIV, এইভাবেও কিন্তু অনেকে লেখে। তার মানে আমি যদি জানতে চাই এইডস সম্পর্কে, ঠিক আছে, বা HIV ভাইরাস আক্রমণ সম্পর্কে বা ইয়া সম্পর্কে, আমরা সবগুলো সার্চ টার্ম কিন্তু দিতে পারি, কারণ অল্টারনেটিভলি কিন্তু মানুষ লেখে। মানুষ কিন্তু শুধু এইডস দিয়েই লিখবে সবাই, তা কিন্তু না। তো যদি শুধু এইডস দিয়ে লিখি, যারা মানে ইলাবোরেটেড ভার্সনটা দিয়ে লিখলো, আমরা কিন্তু ওইটা মিস করে গেলাম, বা শুধু HIV যারা লিখলো, তাহলে কিন্তু আমরা ওইটাও মিস করে গেলাম। আবার আফ্রিকার ক্ষেত্রে দেখো, আফ্রিকান অর সাব সাহারা, সাব সাহারার আবার পরে সাব সাহারান আফ্রিকা, কেউ সাব সাহারান আফ্রিকা লেখে। তো সেক্ষেত্রে আবার যদি আমরা স্টারটা না দিই, আমরা কিন্তু ওই যে পরের অংশটা মিস হয়ে যেতে পারে। এখানে স্টার দেওয়ার মানে হচ্ছে যে এই সাব সাহারা এ পর্যন্ত যত যত ওয়ার্ড আছে, সব ওয়ার্ড গুলোই সার্চ করবে, সাথে যাই কিছু যুক্ত করা হোক না কেন সবগুলোকেই কনসিডার করবে।
অর বুরুন্ডি, অর মালাউই ইত্যাদি ইত্যাদি দেশের নাম উল্লেখ করেও আমরা সার্চ করতে পারি। চাইল্ড, চাইল্ড কেউ বলতে পারে চিলড্রেন, কেউ বলতে পারে চাইল্ডিশ, কেউ বলতে পারে চাইল্ডহুড, যার কারণে এই স্টারটা দেওয়া, কারণ শুরু অংশটা কমন। অর ইয়থ, অরফান স্টার, অরফান বলতে অরফানেজ বলতে পারে, অরফ্যান্স বলতে পারে, নানা উপায়ে বলতে পারে। তো এই অপারেটর গুলো আমরা ব্যবহার করব যাতে করে আমাদের সার্চটা মোর অ্যান্ড মোর ইফেক্টিভ হয়। Where to look, think about what or who or what is interested in the topic, think about what subject area might cover this topic. এরপরে যেটা বলা হচ্ছে what to look, কোথায় খুঁজবো, think about who and what is interested in the topic, কে ইন্টারেস্টেড, অর্থাৎ যিনি রিসার্চার। সবসময় তোমরা হয়তো এখন লার্নিং স্টেজে রিসার্চ শিখছো, একটা সময় যারা কন্টিনিউ করো সেক্ষেত্রে হয়তো এটা হবে বিভিন্ন ফান্ডিং অথরিটি থেকে যদি ফান্ড পাওয়া, সেই ফান্ডার দ্বারা তাদের বিভিন্ন উদ্দেশ্য বা বিভিন্ন ইন্টারেস্টের সাথে আবার ম্যাচ করতে হবে, যেটার কারণে আমাদের এই সার্চিং স্টাইলটাও তখন হয়তো একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে। থিঙ্ক অ্যাবাউট, যদি তাদের চয়েস থাকে, think about what subject area might cover this topic, কি কি বিষয় কভার করতে পারে। তো যদি উদাহরণ হিসেবে বলি, যেরকম আফ্রিকান গভর্নমেন্টস, মানে এইডস ইন আফ্রিকা এই সম্পর্কে যারা ফান্ড দিচ্ছে তাদের বিভিন্ন উদাহরণ যদি দেখার চেষ্টা করি, আফ্রিকান গভর্নমেন্টস, এনজিও, এইডস রিসার্চার, ইকোনমিস্ট, নিউট্রিশনিস্ট, এদের এক একজনের এক এক ধরনের আসপেক্ট, এক এক ধরনের চাহিদা বা দৃষ্টিভঙ্গি, এবং তাদের রিসার্চ ইন্টারেস্ট একই রকম। তোমার টপিক বা এরিয়া একই, কিন্তু এর মধ্যেও আরো হাজার ধরনের এরিয়া থাকতে পারে। ডেটা কোথা থেকে পাওয়া যেতে পারে, যেমন কানাডিয়ান ডেটার জন্য ওডিসি, ডাব্লিউএস এর ডেটা থাকতে পারে, ইউনাইটেড নেশনস এর ডেটা থাকতে পারে, ওইসিডির ডেটা থাকতে পারে। এই জায়গাতে oecd.stat, আমরা এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবো। আপাতত যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আপাতত আর যাচ্ছি না। এরপরে দেখো সাইটেশন ম্যানেজ করার জন্য বা আমাদের পেপার গুলো ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারি, ম্যান্ডেলে, এন্ড নোট, জোটেরো এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করতে পারি। অলরেডি সম্পর্কিত আমরা ডিটেলস আলোচনা করেছি, তাই আর যাচ্ছি না। নোট টেকিং এর জন্য আমরা আন্ডারলাইন করতে পারি, হাইলাইট করতে পারি, নোট লিখতে পারি। এর বাইরেও একটা বিষয় আমরা করতে পারি, সেটা হচ্ছে ওয়ান নোট নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা নোট রাখি। ক্রিটিক্যাল অ্যানালাইসিস যদি করি, যেটাকে সিনথেসাইজের একটা অংশ আমরা বলছি, সেক্ষেত্রে ওই ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সময় কোনো একটা বিষয়ে সিগনিফিকেন্স, ইভ্যালুয়েশন, রিলেভেন্স এগুলো আমরা দেখার চেষ্টা করবো। সিনথেসাইজ বা অর্গানাইজেশনের চেষ্টা যদি করি, সিকোয়েন্সিয়াল হতে পারে, টপিক্যাল হতে পারে। টপিক্যাল বলতে থিমেটিক আর কি আমরা বলতে পারি, মেথোডোলজিক্যাল হতে পারে, থিওরিটিক্যাল হতে পারে। তো এক্ষেত্রে কমন থিম আইডেন্টিফাই করা একটা বড় বিষয়। কমন থিম আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমরা হাইপোথিসিস, পপুলেশন স্টাডি, এগুলো নানা উপায় কমন থিম আইডেন্টিফাই করার আর কি। বিভিন্ন হাইপোথিসিস, কোন পপুলেশনকে স্টাডি করা হয়েছে, কোন ধরনের থিওরি ব্যবহার করা হয়েছে, মডেলস ব্যবহার করা হয়েছে বা মেথডস, আউটকামস, এগুলো অনুযায়ী আমরা থিম আইডেন্টিফাই করতে পারি এবং সেই থিম অনুযায়ী আমরা লেখাগুলোকে সাজাতে পারি। কনস্ট্রাক্ট এন্ড কম্পেয়ার, আমরা ধরো দুইজনের লেখা পড়লাম, মোটামুটি একই থিমে লেখা পাওয়া যাচ্ছে, এটার মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট আমরা করতে পারি। 2 জন হতে পারে, 10 জন হতে পারে। আইডেন্টিফাই গ্যাপস, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, অর্থাৎ হচ্ছে যে আমাদের মূল কাজটা কিন্তু গ্যাপ আইডেন্টিফিকেশন। অর্থাৎ আমাদের লিটারেচার রিভিউ মূল কাজ হচ্ছে গ্যাপ আইডেন্টিফিকেশন। যে অংশটুকু আমরা প্রেজেন্ট করব অথবা করব না, যেটাই হোক না কেন, আমার মূল লিটারেচার রিভিউর মূল উদ্দেশ্যটাই হচ্ছে গ্যাপ আইডেন্টিফিকেশন। রাইটিং এন্ড রিডিং, এটা আমরা বলতে পারি যে অনেকটা কনকারেন্ট ইস্যু আর কি। কনকারেন্ট বলতে সাইড বাই সাইড দুইটা কাজই চলতে থাকবে। আমরা লিখতে লিখতে পড়বো, পড়তে পড়তে লিখবো। সোজা কথায় বোঝাতে পারলাম কিনা? আমরা লিখতে লিখতে পড়বো, পড়তে পড়তে লিখবো। এমন না যে আমরা সব পড়া শেষ করে মাথার মধ্যে জ্ঞান ভর্তি করে তারপরে সেই জ্ঞানের আউটপুট দেওয়ার জন্য লিখতে পারবো, বিষয়টা মোটেও তা না। অথবা সব লেখা লিখে নিজে সৃজনশীল হয়ে তারপরে অন্যের পড়ার লেখা পড়তে পড়বো, বিষয়টা এটাও না। আমরা লিখতে লিখতে পড়বো, অর্থাৎ আমরা যখন পড়তে যাচ্ছি আমি থিম আইডেন্টিফাই করছি, থিম আইডেন্টিফাই করে সেই থিম অনুযায়ী বিভিন্ন লেখা, বিভিন্ন কথা আমরা আইডেন্টিফাই করছি, ছোট ছোট করে নোট রাখছি। নোট রাখতে রাখতে সেই নোটগুলো ধীরে ধীরে বড় হবে। আবার হয়তো সেই পুরোনো পেপার গুলো কখনো কখনো আবার পড়বো, কখনো নতুন নতুন পেপার গুলো পড়বো, পড়ে পড়ে যেটা আসবে সেটাই আবার হয়তো আমরা লেখার মধ্যে নিয়ে আসবো। বুঝতে পারছি? তো মূলত ইন্ট্রোডাকশন বা এই সংক্রান্ত যে প্যারাগ্রাফ বলি বা সেকশন বলি অথবা চ্যাপ্টার বলি,
এই স্টেজে যেটা থাকে ডিফাইন দ্য টপিক, কি কি পারপাজে টপিকটা অ্যানালাইজ করা হবে, রেশনাল, স্কোপ, অর্থাৎ হোয়াট অ্যান্ড ওয়েন, অ্যান্ড স্ট্রাকচার, কাউ, মানে কি কি ভাবে আমরা এটাকে অ্যানালাইজ করবো, অর্থাৎ এটাকে অন্যভাবে মেথোডোলজিও আমরা বলতে পারি। ওয়েন টু স্টপ, কখন আমরা থামবো আমাদের এই আর্গুমেন্ট লেখার ক্ষেত্রে। বিল্ড অ্যান্ড নট এ লাইব্রেরি, দেখেন এখানে এটা কিন্তু উইদিন ব্র্যাকেট আছে, উইদিন ব্র্যাকেট নট এ লাইব্রেরি। তো এখানে এই এই যে জায়গাটা, এখানে আমাদের আর্গুমেন্টটা দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে আরো নানা বিষয় থাকতে পারে। তো দ্যাট মিনস হচ্ছে যে মূল কথাটা যখন আমাদের আর্গুমেন্টটা দাঁড় করতে পারবো, যখন আমাদের গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবো, আপাতত থামার পয়েন্ট হচ্ছে ওইটাই। কিপ ইউর রিসার্চ ফোকাস ইন মাইন্ড, ডোন্ট স্ট্রে, ক্রিয়েট অ্যান আউটলাইন অ্যান্ড স্টিক টু ইট। একটা আউটলাইন তৈরি করে, মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে সেটার অনুযায়ী চলা। যদি এখানে স্টিক থাকার কথা বলা হয়েছে, তবে এটা এই স্টিক মানে রিজিড না, মানে মোটামুটি আমরা সেভাবেই চলবো। যদি কোনো নতুনত্ব খুঁজে পাই বা প্রয়োজন হয়, অবশ্যই আমরা ফ্লেক্সিবল থাকবো। করতে করতে আমরা নিজেদের মধ্যে নিজের কাছে প্রশ্নটা করবো, হ্যাভ আই অ্যান্সার্ড মাই কোয়েশ্চেন্স উইদাউট এনি অবভিয়াস গ্যাপস। যখন আমরা লেখা শেষ করব, তখন কোনো ধরনের গ্যাপ রয়ে গেল কিনা। Are no new related issues comparing up as I search the literature? Have I found multiple references which cover same material or just enough to prove arguments? Proofreading and editing, এগুলো ফাইনাল স্টেজের কাজ। যখন আমরা লিটারেচার রিভিউ লেখা শেষ করলাম বা সমস্ত লেখা শেষ করলাম, তখন তো এই ফ্রেশ আই, সবসময় নিজের আইটা ফ্রেশ হয় না। এটার জন্য যেটা উচিত সেটা হচ্ছে যে নিজের লেখাটা আরেকজনকে দিয়ে পড়ানো। তোমরা যেটা চেষ্টা করবে, নিজের মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা পার্ট তোমরা যখন লিখে যাচ্ছ, তোমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নেবে। এক্সচেঞ্জ করে নিলে ভুলগুলো সহজে ধরা পড়ে, বা ঘাটতিগুলো, সবসময় ভুল তা না, ঘাটতি আমরা বলতে পারি, ঘাটতিগুলো সহজে ধরা পড়ে। আস্ক ইউর পিয়ার টু রিড ইট। তোমার পিয়ার, তোমার বন্ধু, তোমার পরিচিত জন অথবা তোমার ওয়েল উইশার, তাকে পড়ার জন্য বলতে পারো। এরপর একটা চেক লিস্ট আছে, যে চেক লিস্ট অনুযায়ী আমরা লেখা শেষ করার আগে আবারও চেক করবো যে আমাদের উদ্দেশ্যটা সঠিকভাবে হয়েছে কিনা। এই বিষয়গুলোকে মেনটেন করব, যেটাকে আমাদের এই আজকের সমস্ত আলোচনার একটা রিভিউ বলতে পারি। দেখো, রুল 1, পুরো কাজটা রুল 1, ডিফাইন এ টপিক অ্যান্ড অডিয়েন্স। আমি কি বিষয়ে আলোচনা করছি বা কি বিষয়ে লিখছি, কাদের জন্য লিখছি, কারা পড়বে, এটা শুরুতে ডিফাইন করা বলতে আমাদের মানে কাগজে কলমে লিখে যে ডেফিনিশন লিখতে হবে বিষয়টা তা না, বাট দিস ডিফাইন মিনস মাই আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছি, মানে যিনি লিখছেন বা যিনি কাজটা করছেন তার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলা হয়েছে। নাম্বার 2 বা রুল 2, সার্চ অ্যান্ড রিসার্চ দ্য লিটারেচার। আমি সার্চ করবো, আবারও সার্চ করবো, টেক নোটস ওয়াইল রিডিং। 3, 4, choose the type of review you wish to write. কোন ধরনের রিভিউ তুমি লিখতে চাচ্ছ? আমরা মোটামুটি 3টা ধরনের রিভিউ দেখেছি। সিকোয়েন্সিয়াল, ইয়ার ওয়াইজ একটা রিভিউ দেখেছি, আর একটা রিভিউ দেখেছি যেটাকে আমরা সিনথেসাইজ বলছি। এইটা একটা উপায়। তো আমরা সর্বশেষটাই বেস্ট বলেছি, আমরা সেটাকেই মেনটেন করার চেষ্টা করব। রুল 5, কিপ দ্য রিভিউ ফোকাস বাট নট মেক ইট ব্রড ইন্টারেস্ট। আমরা রিভিউকে ফোকাস রাখবো আমাদের রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ এরিয়া ওয়াইজ, যেদিকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য সেদিকেই আমরা ফোকাস করব। কারণ আমরা জানি যে বিষয়ে আমরা আলোচনা করছি তার আশেপাশে আরো হাজারো বিষয় থাকতে পারে, কিন্তু সবকিছু বিষয় দেখাটা একটা রিভিউর পক্ষে সম্ভব না। রুল 6, ক্রিটিক্যাল অ্যান্ড কনসিস্টেন্ট। ক্রিটিক্যাল বলতে যখন আমরা একটা লেখা পড়ে অ্যানালাইজ করে যখন সেটা সম্পর্কে লিখছি, তখন আমাকে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হয়, একটু ভালোভাবে ভাবতে হয় এবং কনসিস্টেন্ট উপায়ে ভাবতে হয়। কনসিস্টেন্ট মানে কি? যৌক্তিকভাবে ধারাবাহিক উপায়। রুল 7, ফাইন্ড এ লজিক্যাল স্ট্রাকচার। আমরা টোটাল পেপারের ক্ষেত্রে বা টোটাল থিসিসের ক্ষেত্রে একটা লজিক্যাল স্ট্রাকচার নির্ধারণ করতে হয়, বা ইভেন তুমি যদি একটা পার্টের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে একটা লজিক্যাল স্ট্রাকচার, যেরকম ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এতটুকু তো থাকতেই হয়। এরপরে এটাকে আরো এক্সটেন্ড করা যেতে পারে। রুল 8, মেক ইউজ অফ ফিডব্যাক। দ্যাট মিনস হচ্ছে যে তুমি পেপারটা লিখলে বা থিসিসটা লিখলে, এরপরে এটা পিয়ার রিভিউতে গেল। পিয়ার রিভিউ বলতে তুমি তোমার একজন পিয়ারকে এটা পড়তে দিলে, সে যে ফিডব্যাকটা দিল সেটা
বা যে কমেন্ট গুলো দিল সেটা অনুযায়ী এটাকে আবার ইমপ্রুভ করার চেষ্টা করলে, দেন হয়তো সুপারভাইজারকে দিলে, দেন হয়তো এটা এক্সটার্নাল রিভিউতে গেল, সেখান থেকেও এরকম রিভিউ কমেন্টস আসলো, তুমি ধীরে ধীরে তোমার থিংসকে ইমপ্রুভ করার চেষ্টা করলে এবং ফাইনালি তুমি তোমার মানে পরীক্ষণের জন্য জমা দিলে। রুল 9, ইনক্লুড ইউর ওন রিলেভেন্ট রিসার্চ বাট বি অবজেক্টিভ। মানে যদি রিলেভেন্ট রিসার্চ তোমার থেকে থাকে আগে, সেক্ষেত্রে সেটা অবশ্যই এখানে ইনক্লুড করার চেষ্টা করবে বা সেটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা খুব কনক্রিট উপায়, সুনির্দিষ্ট উপায়। দে আপ টু ডেট বাট ডু নট ফরগেট ওল্ডার স্টাডিজ। আপ টু ডেট বলতে মানে সবসময় এটা প্রিফার করা হয় যে রিসেন্ট, অন্ততপক্ষে রিসেন্ট লিটারেচার রিভিউর ক্ষেত্রে রিসেন্ট 5 বছরের স্টাডিকে, রিসেন্ট 5 বছরের যে বিভিন্ন পেপার গুলো হয়েছে, তোমরা দেখবে গুগল স্কলারে 5 বছরের একটা টাইম ফ্রেমও করা আছে। তো এই 5 বছরটা 5 বছর কেন হলো, 3 বছর হলো না, 4 বছর হলো না, 6 বছর হলো না, 5 বছর কেন হলো? এটা নিশ্চয়ই একটা লজিক আছে। লজিকটা হচ্ছে ইমিডিয়েট পাস্ট 5 বছরের স্টাডি অনেক বেশি ইম্প্যাক্টফুল, যার কারণে 5 বছরের কথা বলা হয়েছে। বাট ওল্ডার স্টাডিকে আমরা ভুলে যাব বা কখনো সাইট করবো না বা কখনো সেটা থেকে রেফারেন্স নিব না, বিষয়টা তা নয়, কখনোই তা নয়। আমরা অবশ্যই সেগুলোকে অ্যাকনোলেজ করব, বাট রিসেন্ট গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা না করে সেগুলোকে একটু এমফাসাইজ করার চেষ্টা করি। আপাতত বিষয়টা হচ্ছে যতটুকু আমরা অ্যানালাইসিস করলাম বা যতটুকু আলোচনা করলাম।